সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1370তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ আশিকুর রহমানের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল পরীর যমজ দুই বোনকে পরিত্যক্ত বাড়িতে বন্দি করে রাখে এক দুষ্টতান্ত্রিক। এই গল্পটা সিলেট শহরেই ঘটে যাওয়া চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আমার গল্পগুলোর মাঝে আপনি যে শুধু ভয় পাবেন তাই নয়, এই গল্প থেকে আপনি অনেক বড় কিছু শিখতেও পারবেন যদি নাকি আপনি গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন। আমার প্রতিটা গল্পের মাঝে কোনো না কোনো মেসেজ থাকে, যদি আপনি তা বুঝতে পারেন তবে আপনার গল্প শোনা সার্থক। তাই সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই আশিকুর রহমানের জীবনে চরম ভয়ঙ্কর, আমি আবারও বলি চরম ভয়ঙ্কর এই ভৌতিক বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আশিকুর রহমানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার ছোট একটা ভাই সহ ছোট দুই বোন। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা সিলেট শহরের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন বেসরকারি চাকরিজীবী। সিলেট শহরেই আমার বাবা একটা কোম্পানিতে চাকরি করে এবং তাই দিয়ে আমার বাবা যে পরিমাণের বেতন পেত আমাদের পরিবারটা খুব ভালোভাবে চলতো না। এরপরেও মোটামুটি আমার বাবা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে যে তিনি আমাকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবেন। সিলেট শহর থেকে আমাদের গ্রামটা ছিল অনেক দূরে, যেখানে আসতে ম্যাক্সিমাম সময় লাগতো 2 থেকে 2.5 ঘন্টা। সিলেট শহরে যাওয়ার জন্য আমাদের এলাকার রাস্তাঘাটগুলো খুব বেশি একটা ভালো ছিল না, কাদামুক্ত ছিল, ভয়ঙ্কর ছিল এবং বিশেষ করে অনেক ভাঙা রাস্তা। তো দেখা যায় বাবা ওখানে চাকরি করে একদিন ছুটি পেত সপ্তাহে শুক্রবারে ছুটি পেয়ে আব্বু বাড়িতে আসতো এবং আব্বু বাড়িতে আসার সময়ও আব্বুর সাথে অনেক ধরনের ঘটনা ঘটে যেত। আর আব্বুর আসতে বিশেষ করে অনেক কষ্ট হতো, যার জন্য আমার বাবা সিদ্ধান্ত নিল যে আমাদের পরিবারের সবাইকে নিয়ে আব্বা কম টাকার ভিতরে সিলেট শহরে কোনো একটা বাসা ভাড়া করবে, যে বাসা ভাড়ার দাম হবে অনেক কম। মোটামুটি আমার আব্বা চাকরি করে যে বেতন পায় তা দিয়ে যে প্রতি সপ্তাহে বাড়িতে আসে, এটা দিয়ে মোটামুটি সিলেটে একটা ঘর ভাড়া করবে। এমন করতে করতে আমার বাবা তখন সিলেটে একটা ঘর ভাড়া করে। সিলেটে একটা ঘর ভাড়া করার পরে তখন আমি, মা, আমার ছোট ভাই বোন সবাইকে নিয়ে আমার আব্বা তখন সিলেটে চলে গেল। সিলেটে যখন আমার আব্বা আমাদেরকে নিয়ে গেল, আমাদেরকে একটা বিল্ডিং ভাড়া করলো আমাদের জন্য। এবং এই বিল্ডিংয়ে বড় কথা হচ্ছে বিল্ডিংটা ছিল দোতলা। বিল্ডিংটা দোতলায়, এই দোতলাতে কোনো মানুষ থাকতো না। এটা সম্পূর্ণ অনেক বড় একটা বিল্ডিং, দোতলা বিল্ডিংয়ের নিচতলায় আমরা থাকতাম এবং এই বিল্ডিংটা সম্পূর্ণ রকমের খালি, কোনো মানুষ থাকে না। এবং এই জায়গাটাও একটু ভিন্ন রকম একটা জায়গাটার চারদিকে ঘন গাছপালায় ঘেরা এবং কিছুটা দেখতে একটু ভৌতিক জায়গার মতো দেখা যাচ্ছে। তো আমার আব্বাকে আমি তখন বললাম, আব্বা, এই বাড়ির মধ্যে কোনো মানুষ থাকে না। তখন আমি কলেজে পড়ি, আর তখন আমি এসএসসি পরীক্ষা দিয়ে সিলেটে গিয়ে একটা কলেজে ভর্তি হয়েছিলাম। এই সময়টাতে আমি তখন আমার আব্বারে বললাম যে, আব্বা, এই বাড়িটা এরকম কেন? বাড়িটা কেমন জানি দেখতে অনেকটা ভৌতিক মনে হচ্ছে এবং এই বাড়ির আশেপাশে তেমন কোনো বাড়িঘর নাই, শুধু আমাদের বিল্ডিংয়ের পাশে আরেকটা বিল্ডিং আছে যেটা হচ্ছে 3 তলা। তো এই বাড়িতে কোনো মানুষ ভাড়া থাকে না কেন? আমার আব্বা বলল, ঠিক আছে, সমস্যা নাই, ভাড়াটা একটু কম পাইছি, এই জন্য কম ভাড়ার ভিতরে আমরা এই বাড়িতে উঠছি। তা আব্বু যখন কথা বলে দিল, আমরা প্রথম রাত ওখানে গিয়ে উঠলাম, মানে মাগরিবের পরে আমরা ওই বিল্ডিংয়ে উঠছি। তো ওই রাতে আমরা ভালোভাবে রাত কাটিয়ে দিই। পরের দিন সকালবেলা আমি যখন কলেজে যাই, কলেজ থেকে ফিরে আসার পথে অনেকে আমার দিকে একটু অন্যভাবে তাকায়। রিক্সা ড্রাইভার থেকে শুরু করে অন্য যারা আছে তারা মোটামুটি একটু অন্যভাবে আমার মুখের দিকে তাকায়। তাদের তাকানোর মধ্যে না অনেকটা সন্দেহ জড়িত ছিল। আমি তখন বলতেছিলাম যে, আপনারা এভাবে আমার দিকে কেন তাকাচ্ছেন?
এবং এভাবে তাকানোর কি আছে? আমারে বলে, তোমার বাসা কই? আমি বললাম, আমার বাসা ওই দিকে। বিল্ডিংয়ের নামটা বলি যে অমুক বিল্ডিং আমি থাকি। রিক্সা ড্রাইভার কাকা আমার দিকে তাকায় বলে, ওই বিল্ডিংয়ে কি কোনো মানুষ থাকে? আমি বললাম, মানুষ থাকে বলতে আমার পরিবার থাকি, আমরা নতুন এটা ভাড়া নিয়েছি। রিক্সা ড্রাইভার কাকা তখন আমাকে জিজ্ঞেস করে, কবে ভাড়া নিয়েছো? আমি বললাম, গতকালকে রাতেই আমরা উঠেছি। গতকালকে মাগরিবের পরে আমরা উঠেছি এবং গতকালকে রাতে আমরা ওখানেই ছিলাম। উনি আমাকে জিজ্ঞেস করে, গতকালকে রাতে যে ওখানে ছিলা, তোমাদের কি কোনো সমস্যা হয়েছে? আমি বললাম, না, আমাদের তো কোনো সমস্যা হয়নি, আমরা ভালোভাবেই তো গতকালকে রাতে ওখানে ছিলাম। তিনি আমাকে বলে, আমি যতদূর জানি ওই বিল্ডিংটা খুব বেশি একটা ভালো না, ওই বিল্ডিংয়ে কোনো মানুষ ভাড়া থাকে না, এবং ভাড়া থাকে না তার বড় কারণ হচ্ছে এই বিল্ডিংয়ের ভিতরে অনেক ভৌতিক ঘটনা ঘটে, অনেক জিনপরির ঘটনা ঘটে, যার জন্য এই বিল্ডিংয়ে তেমন কোনো মানুষ থাকে না। ওনার কথাগুলো শোনার পরেই আমি তখন বাড়িতে আসি, প্রায় দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। ওই সময়টাতে ঘরে আসার পর আমি দেখি আমার মা কেমন জানি মুখ কালো করে বসে আছে, এবং মায়ের মুখটা অনেক বেশি মলিন। আমার ভাই বোনগুলো তখন স্কুল থেকে ফিরে এসেছে। আমি তখন মাকে বললাম যে, মা, কি ব্যাপার, তুমি এরকম মন খারাপ করে আছো কেন? সিলেটের শহরে আজকে আমাদের প্রথম দিন, সো আমরা প্রথম দিন কতই না আনন্দ করব, ফুর্তি করব, বাট এই দিনটাতে তুমি এরকম মন খারাপ করে কেন আছো? আমার মা তখন আমাকে বলতেছে, তোরে কি এলাকাতে কেউ কোনো কিছু বলছে? আমি বললাম, হ্যাঁ, মানে কলেজ থেকে ফেরার পথে এক রিক্সা ড্রাইভার কাকা আমারে বলল, এই বাড়িটা নাকি ভৌতিক বাড়ি, এখানে নাকি কেউ ভাড়া থাকে না। আমার মা তখন বলে, পাশের বিল্ডিংটা দেখতে পাচ্ছিস? আমি বললাম, হ্যাঁ, এখানে তো একটাই বিল্ডিং, আমাদের পাশে তো একটাই বিল্ডিং। আমার মা বলে, ওই বিল্ডিংয়ের সামনে কি গিয়েছিলি? আমি বললাম, না মা, ওই বিল্ডিংয়ের সামনে যাওয়ার সময় তো আমার হয়নি। কেন, কি হয়েছে বলো তো? তুমি এরকম গম্ভীর কণ্ঠে মন খারাপ করে কোনো সিরিয়াস বিষয় নিয়ে মনে হয় কথা বলতে চাচ্ছ, আমার কাছে বলো তো। আমার মা তখন বলে, তোর বাবা আমাদেরকে মেরে ফেলার জন্য এই সিলেটে নিয়ে আসছে। আমি বললাম, কেন? আমাদেরকে ভালো উচ্চশিক্ষা দেওয়ার জন্য, ভালোভাবে রাখার জন্য আব্বু আমাদেরকে সিলেটে নিয়ে আসছে। তুমি এটা কেন বলতেছো যে বাবা আমাদেরকে মেরে ফেলার জন্য এখানে এনেছে? আমার মা তখন বলে, তুই দেখে বুঝিস না, এটা দোতলা একটা বিল্ডিং, অনেক পুরনো একটা বাড়ি, এই বাড়িতে কোনো ভাড়াটিয়া নাই কেন? তোর মনে কি কোনো সন্দেহ জাগে না? আমি বললাম, তা হয়তো জাগে, কিন্তু কেন তা তো আমি বুঝি না। আমার মা তখন বলল, পাশের বিল্ডিংটা একটা ভৌতিক বিল্ডিং, এবং ওই পাশের বিল্ডিংয়ে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যা শুনলে রীতিমতো তুই আঁতকে উঠবি। আমি বললাম, রীতিমতো আঁতকে উঠবো মানে কি হয়েছে? আমার মা বলে, পাশের ওই বিল্ডিংটাতে একজন কবিরাজ থাকতেন, এবং তিনি কবিরাজ হলেও তিনি হিন্দু ধর্ম পালন করতেন। তিনি ছিলেন একজন মুসলিম, কিন্তু ধর্ম পালন করতেন হিন্দু, এবং অনেকেই বলে তাকে নাকি নামাজ পড়তেও দেখে, আবার মন্দিরে গিয়ে পূজা দিতেও দেখতো। আমি বললাম, তারপর? আমার মা বলে, এরপরে এই লোকটা বিশেষ করে এই বিল্ডিংয়ের মধ্যে সবচেয়ে বেশি কালো জাদুর কাজ করত। অনেক মানুষকে বান মারত, কালো জাদু করতো, এবং কালো জাদু করে মানুষদেরকে মেরে ফেলতো। এরকম করে সিলেটেরই একটা মেয়েকে কালো জাদু করে মেরে ফেলে একটা ছেলে টাকা দেয় বলে ওই মেয়ের বাবা তখন মামলা করে, এবং মামলা করার পরে এই কবিরাজটা হঠাৎ করে উধাও হয়ে যায়। কবিরাজ পালিয়ে যায়, এবং কবিরাজ পালিয়ে যাওয়ার পরে এলাকার সবাই এসে এই বিল্ডিংটা ভেঙে ফেলে। দেখিস না বিল্ডিংয়ের কাজ সব কিছু ভাঙা? আমি বললাম, হ্যাঁ। মা বলে, সবাই এসে তখন বিল্ডিংটা ভেঙে ফেলে, এবং বিল্ডিংটা ভেঙে ফেলে বিল্ডিংয়ের মধ্যে তালা মেরে দেয়, যাতে কেউ আর এই বিল্ডিংয়ে ঢুকতে না পারে। এই লোকটা মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। তো আমি কিন্তু এটা জানি না যে এই ঘটনা কবের, মানে কত বছর আগের ঘটনা বা কবের ঘটনা, এটা তো আর আমি জানি না। মায়ের মুখ থেকে কথাগুলো শোনার পরে আমি তখন দৌড়ে ঘর থেকে বেরোলাম, এবং বের হয়ে আমি বিল্ডিংয়ের সামনে গেলাম। বিশ্বাস করুন, ওই বিল্ডিংয়ের সামনে যাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমার ভিতরে এক অন্যরকম ভয় কাজ করতে শুরু হয়েছে। বিল্ডিংটি এতটাই পরিত্যক্ত ছিল, বিল্ডিংয়ের উপরে পাখিদের বাসা, এবং দেখে মনে হচ্ছে শত বৎসর এই বিল্ডিংয়ে কোনো মানুষ থাকে না। দেখেই না শরীরটা চমচমে ওঠার মতো অবস্থা। ভয়ে আটকে উঠলাম, ঘরে আসলাম। আসার পরে রাতের বেলায় আমার আব্বা তখন অফিস থেকে বাসে আসছে প্রায় 8:30টার দিকে। আসার পরে আমি, মা, আমার ভাই বোন যারা আছি, আমরা সবাই মোটামুটি ভীষণ রাগ করে আছি যে না, আব্বুর সাথে কথাই বলবো না, এবং আব্বু কেন আমাদেরকে এরকম একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে আমাদেরকে এনে রেখেছে, আমাদেরকে কেন এখানে এনে রাখলো, আমি আর আব্বুর সাথে কোনো কথাই বলবো না। আমি তখন আর আব্বুর সাথে খুব বেশি একটা কথা বলি না। আব্বু তখন আমাদেরকে জিজ্ঞেস করতেছিল, কি হয়েছে তোদের, তোরা সবাই কেন আমার উপরে এরকম রাগ করে আছিস, কি হয়েছে বলতো? আমি তখন কিছুই বলি না। আমার মা তখন বলে, আপনি এটা কী করলেন?
আপনি যেই কাজটা করলেন এই কাজটা কি আপনি মোটেও ভালো করলেন? আব্বা তখন বলল, কেন, আমি কি করছি? আমার মা বলে, আপনার ভাড়া নাই, আপনি ভালো কোনো জায়গা আমাদেরকে ভাড়া রাখতে পারবেন না। তাতে কি, আপনি আমাদেরকে একটা বস্তি বাড়িতে রাখতেন, আমরা সবাই মিলে একটা বস্তি বাড়িতে থাকতাম, একটা বস্তিতে আমরা থাকতাম, তারপরেও তো আমাদের এরকম সমস্যার সম্মুখীন হতে হতো না। আপনি জেনে শুনে আমাদেরকে একটা ভৌতিক বাড়িতে নিয়ে আসছেন, আমরা একটা ভুতুরে বাড়িতে থাকবো। আমার আব্বা বলে, কি বলো তোমরা, এরকম উল্টাপাল্টা কথা কেন বলছো? এটা কোনো ভৌতিক বাড়ি না, এই বাড়ি ঠিক আছে। মানুষের মুখে উল্টাপাল্টা কথা শুনে বললে হবে বলো? আমি এই বাড়িতে তোমরা আসার আগেও অনেক দিন ছিলাম, এই বাড়িতে আমি কোনো ভৌতিক কিছু দেখি নাই। এটা লোকে লোকে বলে আর কি, ভূত বলতে কিছু আছে নাকি? এমন করে আমার আব্বা তখন কথাটা উড়িয়ে দেয়। আমার মাও তখন আর আব্বার সাথে কোনো ঝগড়া না করে, তর্ক না করে, আমার আব্বাও তখন আমার আম্মুর সাথে এক হয়ে গেল। এরপরে এইভাবে প্রায় 3 দিন কেটে গেল। তো 3 দিন পরে শুক্রবার আসছে। শুক্রবারে দুপুরবেলা আমি আর আব্বা গিয়ে জুমার নামাজ পড়ছি। জুমার নামাজ সম্পূর্ণ করে বাসায় আসছি। তো সেদিন আমার একটু পড়া ছিল, রাতের বেলায় আমার পড়া একটু বেশি আছে। তো রাতের বেলায় অনেকটা পড়া আছে, যেহেতু রাত্র 11টার দিকে আমার ঘুম আসতেছে, মানে আমার চোখে প্রচণ্ড রকমের ঘুম আসতেছে। যখন ঘুম আসতেছে আমি তখন ঘুমে প্রায় ভেঙে পড়ে যাব এমন একটা অবস্থা। চিন্তা করলাম, এরকমভাবে যেহেতু ঘুম আসতেছে, আমি একটা কাজ করি, আমি একটু বাসার ছাদ থেকে হেঁটে আসি। আমরা থাকতাম নিচতলায়, বিল্ডিংটা ছিল দোতলা। তা আমি তখন ভাবলাম যে একটা কাজ করি, বাসার ছাদের উপর থেকে হেঁটে আসি, এবং কিছুটা সময় যদি বাসার ছাদের উপরে হাঁটাহাঁটি করি, তাহলে চোখের মধ্যে থাকা ঘুমটা কেটে যাবে, এবং ঘুম কেটে যাওয়ার পরে আমি আবার এসে পড়তে বসবো। এইরকম একটা চিন্তাভাবনা করেই আমি তখন আস্তে আস্তে করে বিল্ডিংয়ের ছাদের দিকে গেলাম। এবং বিল্ডিংয়ের ছাদে ওঠার পরে আমার কাছে হঠাৎ করে অনুভব হলো যে মনে হয় ওই পাশের বিল্ডিংয়ের ভিতর থেকে আমি একটা ঘোংরানো কান্নার শব্দ শুনতে পাচ্ছি। মনে হয় যেন শতবৎসর বন্দি কোনো মানুষ বাঁচার আর্তনাতে কান্না করতেছে। মুহূর্তের মধ্যে আমার তখন গলা শুকিয়ে গেল। কি ব্যাপার, পাশের বিল্ডিং থেকে এভাবে ভয়ঙ্কর কান্নার শব্দ পাচ্ছি? আমার বাবা তো বলেছিল ওই বিল্ডিংয়ে কোনো মানুষ থাকে না, এবং গ্রামের মানুষের মুখেও শুনেছিলাম যে এটা একটা পরিত্যক্ত বিল্ডিং, এই বিল্ডিংয়ে বহু বছর আগ থেকেই কোনো মানুষ বসবাস করে না। তাহলে এত রাতের বেলায়, এই গভীর রাতে বিল্ডিংয়ের ভিতর থেকে এরকম কান্নার শব্দ আসবে কোত্থেকে? ভয়ে ভয়ে তখন গলা শুকিয়ে আসতেছিল। হাতে একটা টর্চ লাইট ছিল, আমি টর্চ লাইটটা তখন টিপ দিলাম বিল্ডিংয়ের দিকে। অবাক করা বিষয় হচ্ছে, টর্চ লাইটটা যখন আমি বিল্ডিংয়ের দিকে মারলাম, মুহূর্তের মধ্যে বিল্ডিংয়ের ভিতরে থাকা কান্না করার শব্দটা সাথে সাথে বন্ধ হয়ে গেল। আমি তখন চিন্তা করতেছিলাম, কি ব্যাপার, তাহলে বিল্ডিংয়ের ভিতরে কারা কান্না করলো? এখন তো আর কান্না করছে না, এখন তো আর কান্নার কোনো শব্দও শুনতে পাচ্ছি না। লাইট অফ করে খানিকটা সময় আবারও দাঁড়িয়ে আছি, এবং কিছুটা সময় দাঁড়িয়ে থাকার পরে আমি আবারও সেই কান্নার শব্দ শুনতে পাচ্ছি। এবার কান্নার শব্দটা আগের থেকেও আরেকটু বিকট। মনের ভিতর তখন একটাই প্রশ্ন জাগতেছে, যে বিল্ডিংয়ে কোনো মানুষ থাকে না, এই বিল্ডিংয়ের ভিতরে এরকম কান্নার শব্দ আসবে কোত্থেকে? আমি কিছুটা বিল্ডিংয়ের কাছে গেলাম, এবং যাওয়ার পরেও আমি বিল্ডিংয়ের ভিতরে তেমন কাউকে দেখতে পাচ্ছি না। এরকম একটা অবস্থা, এবং প্রায় অর্ধরাত পর্যন্ত আমি ওখানে দাঁড়িয়ে থাকি। মাঝে মাঝে যে জিনিসটা আমি দেখতে পেতাম, মনে হতো যেন বিল্ডিংয়ের ভিতরে 2টা মেয়ে দৌড়াদৌড়ি করতেছে, 2টা মেয়ে মনে হয় খেলা করতেছে, 2টা মেয়ে মনে হয় ছুটাছুটি করতেছে। এরকম কিছু একটা দৃশ্য তখন আমি বিল্ডিংয়ের ভিতরে অনুভব করতে শুরু করলাম, যে না, মেবি বিল্ডিংয়ের ভিতরে কিছু একটা হচ্ছে। এরকম ছুটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, বিল্ডিংয়ের ভিতরে তো কোনো মানুষ নাই, এরকম দৌড়াদৌড়ি কে করবে? রাত প্রায় 2টো পর্যন্ত কখনো কান্নার শব্দ, কখনো হাসির শব্দ, কখনো দৌড়াদৌড়ি করার শব্দ, এরকম শব্দগুলো আমি শুনলাম। 2টার পরে ভাবলাম আমার তো পড়া আছে, এবার আমি নিচে নেমে চলে আসলাম। এসে আমি তখন যথারীতি পড়তে বসলাম, এবং পড়তেছি, কোনোভাবেই পড়ার মধ্যে মন ঢুকতেছে না। যে দৃশ্য বাইরে দেখে আসছি বা যে কথা বাইরে শুনে আসছি, এরপরে তো আসলে বইয়ের পাতায় কোনোভাবেই চোখ যায় না। তারপরেও আমি তখন পড়তে বসছি, আমি তখন পড়তেছি, এবং সকাল হয়ে গেল। ফজরের নামাজ পড়লাম, পড়ে আব্বুর সাথে হাঁটতে বেরোইছি। আমি আব্বুর সাথে একটু হাঁটি, সকালবেলা আব্বুর সাথে হাঁটতে বেরোলাম। জায়গাটা একটু ফাঁকা ছিল, দেখতে শুনতেও খুবই সুন্দর একটা জায়গা। আব্বুর সাথে হাঁটতে হাঁটতে আব্বুরে তখন বললাম, আব্বু জানো, গতকালকে রাতে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। সব কিছু বলার পরে আব্বা আমার উপর একটু রেগে গেল। আমাকে রেগে গিয়ে জিজ্ঞেস করলো, এই জায়গায় আমরা নতুন, আমরা এর আগে এই জায়গায় আর কখনোই আসি নাই,
এটা আমাদের প্রথম এই জায়গায় আসা, এবং এরকম একটা জায়গায় এসে কয়েকটা দিন না কাটতেই তুই হঠাৎ রাতের বেলায় বিল্ডিংয়ের ছাদে গেলি কেন? তোর এত রাতের বেলায় বিল্ডিংয়ের ছাদে যাওয়া মোটেও ঠিক হয়নি। আমি তখন আমার আব্বাকে বললাম, আব্বা, বিল্ডিংয়ের ছাদে যাওয়া আমার মোটেও ঠিক হয় নাই, তুমি আমাকে এইটা বলতেছ, কিন্তু বিল্ডিংয়ের ভিতরে এই আর্তনাদ, এই কান্নার শব্দ, এই চিৎকার তা কোত্থেকে আসলো? বিল্ডিংয়ের ভিতরে এভাবে কান্না কে করলো? আমার আব্বা তখন আমাকে বলতেছে, আশিক, সব বিষয় নিয়ে এতটা জানতে চেষ্টা করবি না। আজকের পর থেকে তুই এই বিল্ডিংয়ের আশেপাশে যাবি না। বিল্ডিংয়ের ভিতরে কান্না করুক, বিল্ডিংয়ের ভিতরে মরে যাক, বিল্ডিংয়ের ভিতরে যত যাই শব্দ হোক, তুই কোনোভাবেই এই বিল্ডিংয়ের ত্রিসীমানায় যাবি না, বিল্ডিংয়ের আশেপাশে যাবি না। আব্বু তোকে ডিরেক্টলি মানা করে দিচ্ছি, আজকের পর থেকে তুই এই বিল্ডিংয়ের দিকে ফিরেও তাকাবি না। আব্বার মুখের কথাগুলো শোনার পরে না আমার ভিতরে আরও আতঙ্ক ঢুকে গেল, আরও ভয় ঢুকে গেল। তবে কি ওই বিল্ডিংয়ে এরকম অদৃশ্য কিছু থাকে? তবে কি এই বিল্ডিংটা কোনো ভৌতিক বিল্ডিং? এই বিল্ডিংয়ের ভিতরে জিন পরির কোনো ঘটনা ঘটে? এই বিল্ডিংয়ে কি জিনেরা থাকে? এই প্রশ্নগুলো আমাকে তখন প্রশ্নবিদ্ধ করে। একটা সময় বাসায় আসি, আসার পরে কলেজে যাই, মনটা অনেক খারাপ। কলেজে কারোর সাথে খুব বেশি একটা কথা বলি না, চুপচাপ থাকি। একে তো কলেজে নতুন আসছি, সবাইকে ওভাবে চিনি না, তার উপর এরকম একটা ঘটনা ঘটে গেল। এরকম একটা জায়গা আব্বা আমাদেরকে ঘর ভাড়া করে রাখলো, যেটা রীতিমতো একটা ভৌতিক জায়গা। তো কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না, চুপচাপ থাকতাম, একা একা থাকতাম, একা একা হাঁটাচলা করতাম। এরকম করতে করতে আস্তে আস্তে করে একজন দুজনের সাথে তখন পরিচিত হচ্ছি। তখন সবাই আমাকে একটা কথাই বলতো যে বিল্ডিংটা ছেড়ে দেওয়ার জন্য। সবাই আমাকে বলে যে বিল্ডিংটা একটা ভৌতিক বিল্ডিং, এবং এরকম একটা বিল্ডিংয়ে আমরা কেন থাকছি, আমরা কেন এই বিল্ডিং থেকে চলে যাচ্ছি না। আমার ভিতরেও তখন একটা জিনিসে বারবার জাগতেছে যে আমার আব্বা কেন আমাদেরকে এই বিল্ডিংয়ে রেখে দিয়েছে, আব্বা কেন এই বিল্ডিং থেকে আমাদেরকে বের করে না। শুধু কি ভাড়া কম টাকায় ভাড়ায় থাকা যায়, এই কারণেই কি আমার আব্বা আমাদেরকে এখান থেকে বের করে না? তো ভাড়াটা কম হলে না হয় কম হলো, কিন্তু আমরা তো মৃত্যুর প্রান্তে পৌঁছে যাচ্ছি, আমরা তো এখানে থাকলে রীতিমতো মারা পড়ব। কোনোভাবে আব্বাকে তখন বোঝানো গেল না, এবং একইভাবে আমাদেরকে তখন ওই বিল্ডিংয়ে রেখে দিল। আমরা তখন ওই বিল্ডিংয়ে আরও দিনরাত কাটাতে শুরু করি। এরপরে শুরু হলো ভাই এক অন্যরকম ঘটনা। অন্যরকম ঘটনা বলতে, আমি যেখানে বসে পড়তাম, যে রুমে বসে আমি পড়তাম, ওই রুমের পাশেই ছিল বিল্ডিংটা, বিল্ডিংটা রুমের পাশেই ছিল। তো এখানে আরেকটা ঘটনা বলে রাখি, নিচতলায় আমার আব্বা তখন বাড়িওয়ালাকে বলল যে আমরা নিচতলায় থাকবো না, এবং নিচতলায় যেহেতু দোতলা ফাঁকা আছে আমাদেরকে দোতলায় দিয়ে দেন। বাড়িওয়ালাও তখন আমার আব্বাকে দোতলায় থাকার অনুমতি দিল। আমরা তখন দোতলায় উঠে গেলাম। তো দোতলায় উঠে যাওয়ার পরের ঘটনা, ওই বিল্ডিংয়ের পাশেই তখন আমার রুমটা ছিল, আমি বিল্ডিংয়ের পাশের রুমেই পড়তাম আর কি। ওই রাতে আমি তখন বিল্ডিংয়ের পাশের রুমে পড়তেছিলাম। মাঝে মাঝে খেয়াল করে দেখতাম যে জানালার পাশে কেউ একজন আমার দিকে তাকায় থাকে, জানালার পাশ থেকে কেউ একজন আমার দিকে তাকায় থাকে। এই দৃশ্যটা আমি অনেকবার দেখেছি, এবং এইভাবে আমি আর আব্বাকে কোনো কিছু বলি না, কারণ আব্বাকে বললে তো আব্বু আমাকে মারে, আমাকে বকা দেয়, ভয় দেখায়, কেন আমি বিল্ডিংয়ের দিকে তাকাই। আব্বা তো সাফ সাফ বলেই দিয়েছে এই বিল্ডিংয়ে কেউ মরে গেল যাতে বিল্ডিংয়ের দিকে আমরা ফিরে না তাকাই, বিল্ডিংয়ে কী হয়েছে না হয়েছে এটা যাতে আমরা কখনোই না খুঁজি, ওটার দিকে যাতে না তাকাই। তো এই জন্য আর আব্বাকে তো কোনো কিছু বলে লাভ নাই, আমি আব্বাকে আর কোনো কিছু বললাম না। না বলার পরেই চুপচাপ ওখানেই বসে আছে যে ঠিক আছে, দেখা যায় কি বিল্ডিংয়ের মধ্যে কী ঘটে, বিল্ডিংয়ের মধ্যে কী ঘটে। আমি তখন পড়াশোনা করতেছি, আর তার ফাঁকে ফাঁকে বিল্ডিংয়ের দিকে তাকাইতেছি, আর চোখে বিল্ডিংয়ের দিকে তাকাই। এবং এভাবে তাকাইতে তাকাইতে একটা সময় আমি খুব স্পষ্টভাবে দেখলাম যে দুইটা মেয়ে জানালার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, এবং দুইটা মেয়ে দেখতে খুবই সুন্দর, এবং দুটোর চেহারা প্রায় একই রকম। দুইটার চেহারা একই রকম, হাসি, চুল, চোখ, নাক সব কিছু স্পষ্ট একই সুন্দর। এবং বিল্ডিংটার ভিতরে আলো জ্বলতেছে, বিল্ডিংটার ভিতরে ভালোই আলো জ্বলতেছে। আমি তখন দেখে বুঝে গেলাম যে আরে এরা তো কোনো জিন ভূত এরকম কিছুই নেই, এ তো স্বাভাবিক মানুষ। আমি এদের দিকে তাকালাম, একইভাবে ওরাও আমার দিকে তাকিয়ে আছে, আমি ওদের দিকে তাকিয়ে আছি, ওরা আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি চিন্তা করলাম যে আরে না, এটা তো মানুষ। আমি খুব ভালো করে তাকিয়ে দেখলাম যে হ্যাঁ, তখনও তারা আমার দিকে তাকিয়ে আছে, তারা মৃদু মৃদু হাসতেছে, আমিও তাদের দিকে তাকিয়ে আছি, এরকম করে হাসাহাসি করতেছে। তখন আমি ডাইনে বামে তাকাই, আমার পাশেই কিন্তু আমার ছোটো ভাই শুয়ে আছে। যখনই আমি ছোটো ভাইকে নাড়া দিতে যাব, ছোটো ভাইকে উঠাতে যাব, তখনই আমাকে এইভাবে মুখের উপর আমাকে এরকম করে দেখায়, আমি যাতে কাউকে না ডাক দেই বা কাউকে না দেখাই, এইরকমভাবে আমাকে সংকেত দেয়। তো সংকেত দেওয়ার পরেও আমি আর কোনো কিছু বললাম না। আমি তখন নিশ্চিত হয়ে গেলাম যে এই বিল্ডিংয়ে গোপনে কেউ না কেউ বসবাস করে,
কারণ আমি তো স্বাভাবিকভাবেই দুইটা মেয়েকে দেখতে পেলাম বিল্ডিংয়ের ভিতরে আছে। মানে গোপনে এমনও হতে পারে যে গোপনে কেউ না কেউ বিল্ডিংয়ে বসবাস করে, এটা হয়তো এলাকার কেউ জানে না, এমনটা হতে পারে। এরকম করতে করতে এরকম করে আমি প্রায় মাঝে মাঝে রাতের বেলায় এই মেয়ে দুইটাকে ওখানে দেখতাম, জানালার পাশে দাঁড়ায় থাকতো। আমি এই বিষয়টা আবার কারোর সাথে শেয়ার করতাম না, কাউকেই বলতাম না। আবার বলবো বা কাকে, এটা তো কাউকে বললে কেউ তো আর এটার কোনো গুরুত্ব দিবে না, আমার এই কথা কেউ শুনবেও না। এরকমভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে, আর আমি প্রতিনিয়তই এখানে পড়তে বসি এবং পড়তে বসার পরে এই মেয়ে দুটাকে দেখতে পাই। মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে যে এরা কারা এবং এখানে তারা কেন রাতের বেলায় আমাকে দেখা দেয়, রাতের বেলায় কেন কথা বলে। একদিন হলো কি, আমার ভিতরে ইচ্ছা জাগলো যে আমি তাদের সাথে কথা বলবো। বিল্ডিং তো পাশাপাশি, ধরুন আপনি একদম পাশাপাশি বিল্ডিং। তো আমার ইচ্ছে হলো যে আমি তাদের সাথে কথা বলবো এবং তারা এখানে কেন আসছে বা কী করে এই জিনিসগুলো আমি জানার ট্রাই করব। তো আমি তখন একদিন জানালা খুললাম, মানে আমার যে থাই গ্লাস ছিল, মানে গ্লাসগুলো ছিল আর কি, এগুলো খুললাম। খোলার পরে দেখি দুটো তখনও দাঁড়িয়ে আছে এবং এরকম করে আমি যখন জানালা খুললাম তখন তারাও তাদের ওই ঘরের জানালা খুললো। অবাক করা বিষয় হলো, বাইরে থেকে মানে বিল্ডিংটাকে যেরকম মনে হয় যে বিল্ডিংটা পরিত্যক্ত বা ভাঙা বা অনেক সমস্যা বিল্ডিংয়ের মাঝে, কিন্তু আমি যখন এই পাশের বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ের দিকে তাকালাম, আমি দেখতে পেলাম যে বিল্ডিংয়ের ভিতরটা অনেক পরিষ্কার এবং ভিতরটা এতটাই চকচক করতেছে, এতটাই পরিষ্কার যা বলার মতো না। আমাদের বিল্ডিংয়ের চেয়েও ওই বিল্ডিংটা আরও বেশি সুন্দর। আমি তখন জিজ্ঞেস করলাম, আপনারা কারা? একজনে বলল আমার নাম লাভলি এবং আরেকজনে বলল আমার নাম লায়লা। তাদের কথাও কিন্তু আমি স্পষ্ট শুনতেছি, যেহেতু পাশাপাশি বিল্ডিং এবং এটা এরকম না মানে একদম হয়তো 1 বিঘত থেকে 2 বিঘত দূরে হবে দুইটা বিল্ডিং। আমি তাদেরকে স্পষ্ট দেখতে পাচ্ছি, খুবই সুদর্শন চেহারা, সুন্দর চেহারা। তারাও আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাদের দিকে তাকিয়ে আছি। কোনো রকমের ভয়ভীতি কিন্তু কাজ করে না যে এরকম একটা জায়গায় এই বিল্ডিং নিয়ে অনেক তো কথা শুনেছি, অনেকের মুখে শুনেছি যে এটাতে এটা হয় ওইটা হয়, বাট তাদেরকে দেখার পরে আমার ভিতরে আর কোনো ভয়, কোনো রকমের ভয়ভীতি নাই। আমি তাদেরকে দেখতেছি এবং তারা আমারে দেখতেছে, আমরা একজন আরেকজনের দিকে মোটামুটি তাকিয়ে আছি। এইভাবে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকার পরে, কথা বলার পরে মেয়ে দুইটা আমারে বলতেছে যে আমরা যে বিল্ডিংয়ে থাকি এটা আপনি কাউকে বলবেন না, আমারে বলে। আমি তখন বললাম যে আমি কাউকে বলবো না, কিন্তু আপনারা, আমি যতদূর জানি এই বিল্ডিংয়ে তো আসলে কোনো মানুষ থাকে না এবং এটা একটা পরিত্যক্ত বিল্ডিং। এখানে এক কবিরাজ থাকতো, সে নাকি তান্ত্রিক ছিল, সে খারাপ কাজ করার কারণে এই লোকেরা বিল্ডিংটা ভেঙে দেয় এবং ওখানে তালা মেরে দেয়। তো আপনারা এই 2 বোন এই বিল্ডিংয়ের মধ্যে কী করেন? আমারে বলতেছিল যে আসলে মূলত এই বিল্ডিংটা আমাদের পূর্বপুরুষের, যেহেতু বিল্ডিংটার নামে এবং জায়গাটার নামে মামলা আছে, যার কারণে আমরা রাতের বেলায় গোপনে গোপনে বিল্ডিংয়ে আসি। রাতের বেলায় গোপনে গোপনে বিল্ডিংয়ে আসি এবং বিল্ডিংয়ে এসে আমরা বিচরণ করি। বিল্ডিংয়ের ভিতর থেকে আমরা বিভিন্ন রকমের ভয়ঙ্কর সাউন্ড দেই, যে সাউন্ড শুনে মানুষ মনে করে যে এই বিল্ডিংয়ে খারাপ কেউ, মানে খারাপ কোনো আত্মা বা খারাপ কোনো কিছু আছে এবং মানুষ যাতে ওই বিল্ডিংয়ের মধ্যে না আসে। আমরা গোপনে গোপনে বিল্ডিংয়ে থাকি, এটা আমাদের জায়গা। আমি তখন বললাম, বাপ রে বাপ, এজন্যই তো এই এলাকার সবাই এক কথাই বলে এই বিল্ডিংটা একটা ভৌতিক বিল্ডিং, কোনো ভালো মানুষ বা কোনো স্বাভাবিক মানুষ এই বিল্ডিংয়ে থাকে না। মেয়েটা তখন আমাকে বলতেছে, হ্যাঁ এইটাই সবাই জানে, তবে আমরা আমাদের গোপনীয়তা আপনার কাছে প্রকাশ করেছি। আপনাকে অনুরোধ করে বলে যাই, আপনি ভুলেও এই কথা কারো কাছে বলবেন না, কেউ যাতে ক্ষণাক্ষরেও জানতে না পারে যে এই বিল্ডিংয়ের ভিতরে আমরা, বিল্ডিংয়ের যারা মালিক আছে তারা গোপনে গোপনে আসি। আমি বললাম, আপনি আর আপনার বোন কি প্রতি রাতে এখানে আসেন? বলে, হ্যাঁ আমরা প্রায় প্রতি রাতে এই জায়গায় আসি, মাঝে মাঝে আমাদের বাবাও আসে। এই কথা আমাকে বললো। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, বাট দুইটার মুখটা অনেক শুকনো ছিল, মানে দেখে মনে হলো যে তারা ভীষণ চিন্তিত, এরকম একটা অবস্থা। তো এরপরে হতো কি, আমি রাতের বেলায় যখনই পড়তে বসতাম তখনই এই দুইটা জানালার ধারে আমার কাছে আসতো এবং এসে আমার সাথে কথাবার্তা বলতো। আমি বলতাম, আপনারা ঘরের বাইরে যান না? বলে, যাই তো, আমরা রাতের বেলায় বাইরে যাই এবং খাবার দাবার নিয়ে আসি, আবার গোপনে গোপনে এই বিল্ডিংয়ের পিছন দিয়ে বিল্ডিংয়ে ঢোকার একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা বিল্ডিংয়ের ভিতরে চলে আসি। আমরা রাতের বেলায় বের হই, দিনের বেলায় বের হই না। এবং এই কথার সত্যতাও কিন্তু আমি পেয়েছি। আমি বিল্ডিংয়ের পিছনে, বিল্ডিংয়ের ভিতরে ঢোকার একটা রাস্তাও কিন্তু পেয়েছি। বিল্ডিংয়ের পিছনে খুব সুন্দর একটা রাস্তা আছে যেটা দিয়ে বিল্ডিংয়ের ভিতরে ঢোকা যায়, এটাও কিন্তু আমি আমার 2 চোখে দেখেছি। তখন আমি শিওর হয়ে গেলাম যে না, আসলেই এই 2 বোনে বিল্ডিংয়ের ভিতরে থাকে এবং মানুষকে ভয় দেখায় তারা, যাতে মানুষ এই বিল্ডিংয়ে না যায়, যেহেতু বিল্ডিংটার নামে বিভিন্ন মামলা মোকদ্দমা আছে।
এরকম করেই তখন আমি এই দুইটা মেয়ের সাথে কথাবার্তা বলি। তারা এখানে আসে, আমার সাথে গল্পগুজব করে, কথাবার্তা বলে, আমিও তাদের সাথে কথাবার্তা বলি। একে অপরের সাথে খুব মধুর একটা সম্পর্ক তখন তৈরি হয়। খুব মধুর একটা সম্পর্ক তৈরি হয়, আমার সাথে গল্পগুজব করে, আমিও গল্পগুজব করি। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো অতিবাহিত হচ্ছে। আবার আমি মাঝে মাঝে কোনো কিছু যদি তাদেরকে দিতাম খাওয়ার জন্য, তারা কিন্তু খাইতো না। আবার তারাও কিন্তু আমার কোনো কিছু খেতে দিত না। অনেক সময় ধরেন ঘরের মধ্যে খাবার থাকে, আমি জানালা দিয়ে হাত দিয়ে যদি দেই যে এটা খান, তখন খায় না, মানে দিতে গেলে খায় না, এরকম একটা অবস্থা। এবং এও যদি আমি বলি যে চলেন আমরা একদিন বাইরে কোথাও দেখা করি, দিনের বেলায় কোথাও এক জায়গায় দেখা করি, তো তারা দিনের বেলা আমার সাথে দেখা করার জন্য রাজি হয় না। মানে এক কথায় বলতে গেলে যতটুকু পরিচয়, যতটুকু কথাবার্তা, এই বিল্ডিংয়ের ভিতরে থেকেই কথাবার্তা বলে, বিল্ডিংয়ের বাইরে কিন্তু তারা আসে না। মানে ওরা বিল্ডিংয়ের ভিতরে থাকে, আমি আমার বিল্ডিংয়ে, তারা তাদের বিল্ডিংয়ে। ওই জানালা দিয়ে যতদূর কথা বলা যায় ঠিক ততদূর পর্যন্ত এই কথা বলে। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমি তখন করলাম কি, যে ঘটনাগুলো কিন্তু কাউকে জানাচ্ছি না, কাউকে বলি না। আমার বাবা মা, কলেজে পড়োয়া বন্ধু, অথবা রাস্তায় কোনো মানুষ, কারো কাছে এই পার্সোনাল ব্যক্তিগত বিষয়গুলো আমি শেয়ার করি না। এটা শুধু আমি নিজের মাঝেই রেখে দিয়েছি। এবং এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরিত্যক্ত সময়গুলো তখন কাটতেছে, মানে প্রতিটা দিন তখন কাটতেছে। এরকম করে দিন আর রাতগুলো কাটতে কাটতে একদিন আমি তাদের রিকোয়েস্ট করলাম, একটা কাজ করেন না, আপনার ছাদ থেকে তো আমার ছাদে আসা যায়, আমি প্রয়োজনে মই দিব, আপনি 3 তলার উপর উঠেন, মই দিয়ে আমার বিল্ডিংয়ে চলে আসেন, একসাথে আমরা ছাদে কথা বলি। আবার এরকমও হয় যে আমি যখন মাঝে মাঝে ছাদে যাইতাম, আমি দেখতাম যে তারা তাদের ছাদ থেকে আমার সাথে কথা বলতো। তারা তাদের ছাদের উপর দাঁড়িয়ে থাকতো, আমি আমার ছাদে দাঁড়াতাম, এবং দুজনের সাথে কথা বলতাম। এদের দুজনের সাথে আমি কথা বলতাম এবং এরও আমার সাথে কথাবার্তা বলতো। আমি জোরে কথা বললেও মনে হয় যেন আমার কথাগুলো তাদের কানে পৌঁছাতো, আস্তে বললেও যেন তারা শুনতে পাইতো, এরকম একটা অবস্থা। এরকম করে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি, বিকেলবেলা আপনার আনুমানিক আসরের নামাজের পরে ওই বিল্ডিংটার পিছনের যে রাস্তাটা আছে, যে রাস্তাটা দিয়ে ওরা বললো ওরা ঘরে যায় এবং ঘর থেকে আসে, ওই বিল্ডিংয়ের ওই রাস্তাটার মুখের মধ্যে একটা পুকুর ঘাট আছে। মানে ওই পুকুরটাও পরিত্যক্ত একটা পুকুর। আমি পুকুরের পাড়ে বসে আছি, অনেক পুরনো ঘাট করা আছে, ঘাটের মধ্যে বসে আছি। এবং এই সময় আমি দেখলাম কি, একটা লোক খুবই বয়স্ক, যার বয়স প্রায় 70-এর উপরে হবে এরকম, মুখে সাদা কোচকোচা দাঁড়িয়ে আছে এবং সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় উনি তখন এখান থেকে আসলো। এবং এসে হাঁটতে হাঁটতে উনি সম্ভবত আমাকে দেখতে পায়নি, মানে আমার একটা ধারণা আর কি, মনে হয় যে তিনি আমাকে দেখে নাই। উনি আমাকে না দেখে হাঁটতে হাঁটতে সোজা এই বিল্ডিংয়ের ভিতরে ঢুকে গেল। ওই যে পিছনের রাস্তাটা দিয়ে। আমি আগে না যতটা শিওর ছিলাম যে বিল্ডিংয়ে তারা বসবাস করে, মানে এখন আমি আরও পরিপূর্ণ শিওর হয়ে যাই যে হ্যাঁ, আসলেই বিল্ডিংয়ে তারা থাকে। কারণ একটা বয়স্ক লোক যেহেতু পিছনের দরজা দিয়ে উঠলো, ঘরের ভিতরে ঢুকলো, তাহলে অবশ্যই তারা এই বিল্ডিংয়ে থাকে এবং মূলত এই বিল্ডিংটা তারা গোপনে গোপনে ব্যবহার করে। এটা সম্ভবত মেয়ের বাবা হবে। তো এরকম করে মাঝে মাঝে মেয়ের বাবারা আমি দেখতাম, আবার মেয়ের বাবার যে আমি দেখতাম, এটা কিন্তু আবার মেয়েরই আর মেয়ের 2 বোনকে বলতাম না, ওর বাবার যে আমি দেখতাম, এমনি দেখতাম উঠে যায়। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে এবং তাদের সাথে তখন আমার একটা গভীর একটা সম্পর্ক হয়ে যায়। যদিও মুখে আমি তাদেরকে ভালোবাসি বলি নাই, ভালোবাসার কথা মুখে বলা হয়নি, কিন্তু এরপরেও আমার এদের সাথে মানে না বলাতেই না একটা সম্পর্ক শুরু হয়ে যায়। বিশেষ করে এখানে 2টা মেয়ে থাকে, একটা হচ্ছে লাভলি আর একটা হচ্ছে লায়লা। ছোটোটা লাভলি, বড়টা লায়লা। এবং ছোটো মেয়েটাকে তখন আমার খুব ভালো লাগে, যে আমি চাচ্ছিলাম যে ছোটোটার সাথে আমি একটা সম্পর্ক তৈরি করব। আগে পরে আর কি, এরকম একটা ইচ্ছে কিন্তু আমার মনের মাঝে বাসা বাঁধে। এমন করি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে কাটতে কাটতে একদিন হলো কি, আমার ছোটো ভাই রুমে শুয়ে আছে, আমি এই 2টার সাথে কথা বলছি জানালা দিয়ে। আমার ছোটো ভাই তখন কিছুটা টের পায়, খুব চালাক ছিল, টের পায় যে আমি কারোর সাথে জানালা দিয়ে কথা বলি। আমার ছোটো ভাই তখন করে কি, এই বিষয়টা আমার মাকে আর আব্বাকে বলে দেয় যে ভাইয়া জানি ওই পরিত্যক্ত বিল্ডিংয়ে কার সাথে কথা বলে, জানালা দিয়ে আমরা জানালা দিয়ে দেখেছি ভাইয়া ওই বিল্ডিংয়ে কার সাথে কথা বলে। এবং এইটা ঘটার পরে আমার আব্বা তখন আমাকে জিজ্ঞেস করে যে আশিকুর, তুমি বিল্ডিংয়ে রাতের বেলায় জানালা দিয়ে কার সাথে কথা বলো? তো এটা তো আমার পরিবার। আমি তখন বললাম যে না আব্বা, কারোর সাথেই কথা বলি না। আব্বা তখন আমাকে ভালো করে ধরলো যে না আশিকুল, আমি তোমাকে ভালো করেই চিনি, তুমি আমার সাথে মিথ্যা বলতেছো। অবশ্যই এই বিল্ডিং দিয়ে তুমি কিছু না কিছু দেখো। আব্বুর কাছে সত্য কথা বলো যে বিল্ডিং দিয়ে তুমি কি দেখতে পাও এবং কেন তুমি রাতের বেলায় এই বিল্ডিংয়ে এইখানে দাঁড়িয়ে তুমি কথা বলো, তুমি এখানে কি দেখো আমাকে বলো। আমি তখন নিচের দিকে তাকিয়ে আসি, আব্বুরে কোনো প্রশ্নের উত্তর দিতেছি না।
আব্বু তখন ধমকাইতেছে আমার, মানে বারবার ধমক দিতেছে, আশিকুর সত্যি করে বলো তুমি কি দেখো, এই বিল্ডিংয়ে এখানে দাঁড়ায় দাঁড়িয়ে তুমি কি দেখো, সত্যি কথা বলো। আব্বু যখন ধমকাধমকি করতেছে, আমি একটা সময় ভয় পেয়ে আব্বুরে বললাম, আব্বু আসলে তোমাকে বলবো, কিন্তু এই কথাটা তুমি কারো কাছে বইলো না, এবং এটা যদি কারো কাছে বলো তাহলে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হবে। এই বিল্ডিংয়ের ভিতরে দুইটা মেয়ে থাকে, এবং এই দুইটা মেয়ের বাবার মূলত এই বিল্ডিংটা, এবং তারা বিল্ডিংয়ে বসবাস করে গোপনে গোপনে। এলাকার কেউ কিন্তু এই খবরটা জানে না। এলাকার সবাই জানে বিল্ডিংটা পরিত্যক্ত, এবং এলাকার সবাই বিল্ডিংয়ের ভিতর থেকে যে ভয়ঙ্কর সাউন্ডগুলো শুনতে পায়, এই মূলত ওই মেয়ে দুইটা এই সাউন্ডগুলো দেয়। এগুলো বলার পরে আমার আব্বা তখন আমাকে জড়ায় ধরে বলে, তুই কি মেয়ে দুইটাকে দেখেছিলি? আমি বললাম, হ্যাঁ, আজকে বহু মাস ধরেই তো ওদেরকে আমি দেখি, আমি ওদের সাথে কথাবার্তা বলি, এবং ওদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আছে। আমার আব্বা তখন বলল, ওরা কি তোরে কোনো কিছু দিয়েছিল খাওয়ার জন্য? আমি বললাম, না, আমাকে ওরা খাওয়ার জন্য কোনো কিছু দেয় নাই। আমার আব্বা তখন বলে, ওরা দেখতে কেমন? আমি বললাম, ওরা যমজ এবং দেখতে খুবই সুন্দর। আমার আব্বা আম্মা তখন ভয় পেয়ে যায়। এই রাতের বেলায় তারা কেউই ঘুমায় না। আমি যখন বললাম আমি ঘুমাইতে যাই, তারা বলে, না, ঘুমাতে যাবি না, এখানে থাক, এই ড্রয়িং রুমে আমরা সারা রাত বসে থাকি। মানে কেন আব্বা আমার সাথে এরকমটা করতেছে, আমি এর কোনো সঠিক ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না, যে আমার অপরাধটা কোথায়, কী কারণে আব্বা আমার সাথে এরকম করে। আমি আব্বাকে বারবার বলি যে তুমি এরকম কেন করতেছো। আব্বা তখন বারবার আমাকে একটা কথাই বলে, চুপ থাক, কোনো কথা বলবি না, চুপ থাক। এরকম করে দেখতে দেখতে ফজরে আজান দেয়, এবং ফজরে আজানের পরে আব্বা আর আমাকে নিয়ে বাইরে যায় না, একসাথেই ঘরে আমরা নামাজ কালাম শেষ করি। সূর্য উদয় হয়ে প্রায় 7টার মতো বেজে যায়, 7টা থেকে 7:30। এই সময়ে আব্বা তখন বলে, তোমরা সবাই ঘরে থাকো, আমি আসতেছি। 7:30 বাজে তখন সূর্য উঠে যায়। আব্বু তখন আমাকে নিয়ে ঘর থেকে বের হয়। আমাকে নিয়ে ঘর থেকে বেরোয়ার পরে আব্বা তখন আমাকে নিয়ে ওই বিল্ডিংয়ের দিকে যায়। আব্বা তখন বললো, এই বিল্ডিংয়ে ঢুকার পিছনের রাস্তা কি এইটা? আমি বললাম, হ্যাঁ। আমি আর আব্বা তখন এই বিল্ডিংয়ের পিছনের রাস্তা দিয়ে বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে থাকি, এবং বিল্ডিংয়ের ভিতরে আমি যেতে চাই না, আব্বা আমাকে জোর করে নিয়ে যায়, কারণ আমি তো জানি এরা বিল্ডিংয়ের ভিতরে গোপনে আছে, আব্বা গেলে দেখে ফেলবে, এবং আমি আমার আব্বাকে বলে দিয়েছি এটা যদি তারা জানতে পারে তারা তো আমার উপরে খুব রাগ করবে, হয়তো এরপরে আর আমার সাথে ভালো করে কথাই বলবে না, যে আমি তাদের গোপনীয়তা প্রকাশ করে দিয়েছি। এরপরে আমি আমার বাবাকে নিয়ে বিল্ডিংয়ের ভিতরে ঢুকলাম, এবং বিল্ডিংয়ের ভিতরে ঢোকার পরেই আমি তখন বিল্ডিংটা দেখে অবাক হয়ে গেলাম। এটা এরকম একটা বিল্ডিং, এখানে কোনো মানুষ বসবাস করে তো দূরের কথা, কোনো মানুষ থাকার কোনো জায়গা নাই। শুধু বিল্ডিংটার মাঝখানের ভিতরে একটু পরিষ্কার জায়গা আছে, এটার মধ্যে একটা চেয়ার বসানো আছে, এবং চেয়ারটা মনে একটু পরিষ্কার। এছাড়া বিল্ডিংয়ে এমন কোনো বেড নাই যে বেডে কোনো মানুষ ঘুমাইতে পারে, এমন কোনো জায়গাই নেই। পুরাই পরিত্যক্ত, ময়লা কাদা, এবং মনে হয় যেন প্রচুর পরিমাণের ময়লাযুক্ত এই বিল্ডিংটা। আমি তখন বিল্ডিংটার দিকে তাকিয়ে আছি, এবং তাকিয়ে তাকিয়ে চিন্তা করতেছি, ইয়াল্লাহ, আমি জানালা দিয়ে আমি যখন লায়লা আর লাভলির সাথে কথা বলি, তখন আমি বিল্ডিংয়ের জানালা দিয়ে দেখলাম যে বিল্ডিংটা অনেক সুন্দর, এই বিল্ডিংটা অনেক সাজানো গোছানো, অনেক সুন্দর। কিন্তু এখন মূলত বাবার সাথে ঢোকার পরে আমি দেখতে পাই যে বিল্ডিংটা একেবারে মানে কাদাযুক্ত বা ময়লা, এরকম একটা অবস্থা। এর ভিতরেই হঠাৎ করে আব্বার আমি বের হব, ওই সময় ওই বয়স্ক লোকটা, যেই লোকটাকে আমি আগে দেখেছিলাম বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে, আমি আমার আব্বাকে বলি, আব্বা, এই যে উনি দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে মেয়ে দুইটার বাবা। এবার উনি আমাদেরকে দেখে তো চোখ বড় বড় করে ফেলে, আমাদেরকে বলে, আপনি কি? আমার আব্বা বলে, আমি পাশের বিল্ডিংয়ে ভাড়া থাকি। লোকটা তখন বলতেছে, আপনি জানেন না যে এই বিল্ডিংয়ে আসা নিষেধ, এটা একটা পরিত্যক্ত বিল্ডিং, এরপর এখানে কেন আসছেন? আমার আব্বা বলে, আসছি এই কারণে, আমার ছেলে বলে রাতের বেলায় নাকি কোন দুইটা মেয়ে একসাথে ওই বিল্ডিংয়ে থেকে আমার ছেলের সাথে কথা বলে। আমি আমার আব্বাকে বারবার ইশারা দিচ্ছিলাম যে আব্বা যাতে না বলে কথাটা, কিন্তু আব্বা এরপরেও বলে দেয়। বলে দেওয়ার পরে লোকটা তখন মানে খুব রাগান্বিত হয়েছে আমার আব্বার উপরে, বলে, বিল্ডিংয়ে কোনো মানুষ থাকে না, আমি মাঝে মাঝে বিল্ডিংয়ে আসি, দেখে শুনে যাই, অতটুকুই। বিল্ডিংয়ের সামনের গেটে তো তালাই মারা, এটার মধ্যে কোনো মানুষ আসবে কোত্থেকে? আর আপনি যে বিল্ডিংয়ে ঢুকলেন, আপনার কি দেখে মনে হচ্ছে যে বিল্ডিংয়ে কোনো মানুষ থাকতে পারে? এটা কি কোনো মানুষ থাকার মতো জায়গা? আমি বললাম যে, আমার আব্বা বলে যে, না, আমি তো সেটাই আমার ছেলেকে বোঝাচ্ছিলাম, এই বিল্ডিংটা এতটাই কাদাযুক্ত, এতটাই ময়লাযুক্ত, এই বিল্ডিংয়ে কোনো মানুষ থাকার উপযোগী না। আমার ছেলে বিশ্বাস করে না বলে আমার ছেলেকে দেখাইতে আসছি। এরপরে এই লোকটা বলল যে, আপনার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যান, এবং আজকের পর থেকে আর কোনো দিন এই বিল্ডিংয়ের আশেপাশে আসার চেষ্টা করবেন না। আমার আব্বা তখন আমাকে নিয়ে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে আব্বা আমাকে বকাঝকা করতেছে, তোরা আমি পড়াশোনা করাইতেছি, তুই পড়াশোনা করবি, ভালো রেজাল্ট করবি, কলেজ পাশ করার পরে বিশ্ববিদ্যালয়ে যাবি, এরপর আমি তোকে একটা ভালো চাকরি দেবো, একটা ভালো চাকরি করবি। তুই এসব না করে তুই এখানে বিল্ডিং দেখার জন্য আসছিস, জিনবুত দেখার জন্য আসছিস। খুব বকা দিতেছে আব্বা আমাকে।
আব্বা তো আমাকে বকা দেয়, কিন্তু আব্বুর কোনো বকাই আমার কানের মধ্যে ঢুকে না। আমার বারবার একটা কথাই মনে হচ্ছে যে আমি এটা কী দেখলাম। আমার আব্বার কথা, ওই বুড়ো লোকটার কথা আর লায়লা লাভলির কথার মাঝে কোনো মিল আমি খুঁজে পাচ্ছি না। রাতের বেলায় দেখলাম একরকম, দিনের বেলায় দেখছি অন্যরকম। আমার আব্বা বলে এক কথা, ওই বৃদ্ধ লোকটা বলে অন্য কথা। সব কিছু মিলে আমি তখন প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু অবাক করা বিষয় হলো কি জানেন, এরপরে আমি এই বিল্ডিংয়ে আর কোনো রকম কান্নার শব্দ শুনতে পেতাম না। আমি আর কোনো দিন এই বিল্ডিংয়ে লাভলি এবং লালাকে দেখতে পেতাম না। গোপনে গোপনে অনেক সময় রাতের বেলায় আব্বা আম্মার চোখ ফাঁকি দিয়ে আমি জানালার কাছে যাইতাম আর জানালা খুলে দিতাম, কিন্তু জানালার ভিতরে, ওই বিল্ডিংয়ের ভিতরে আমি কাউকেই দেখতে পেতাম না। শুধু গুটগুটে অন্ধকার ছিল, মাঝে মাঝে বিড়ালের ডাক শুনতে পেতাম, কিন্তু কোনো মানুষের কোনো শব্দ দেখতে পেতাম না। আগে যেরকম দেখতাম লাভলি লালা, আমি জানালা খুললে আমার জানালার পাশে এসে দাঁড়াতো, ওদের ঘরের ভিতরে প্রচুর আলো ছিল, বাতি ছিল, এতটা সুন্দর ছিল। বাট এখন হঠাৎ করে কাউকেই দেখতে পাচ্ছি না। দেখলাম যে জানালাটা বন্ধ এবং ভিতরে পুরোপুরি অন্ধকার। অনেক দিন কেটে গেল, কিন্তু আমি আর এই বিল্ডিংয়ের ভিতরে কাউকে দেখতেছি না। মনের ভিতর তখন অনেক প্রশ্ন কাজ করতে শুরু করে, আসলেই তাহলে এই বিল্ডিংয়ে কী হচ্ছে, আমি দেখলাম কি? আমার ভিতরে হাজারটা প্রশ্ন। এবং তখন আমি আমার একটা কলেজের বন্ধুর সাথে বিষয়টা শেয়ার করি। আমার কলেজে পড়া একটা বন্ধু আছে, সাইফুল ইসলাম ছিল ওর নাম। আমি তখন ওকে বিষয়টা বলেছি, দোস্ত এমন এমন ঘটনা। সব কিছু বলার পরে আমার বন্ধু আমাকে বলে, একটা কাজ কর, আমাদের বাসার পাশে একটা কবিরাজ আছে, এবং উনি অনেক বড় মানের কবিরাজ। যদিও তিনি কারোর সামনে প্রকাশ করে না, তিনি যে একজন ভালো কবিরাজ। একটা কাজ কর, আমার সাথে চল, আমি তোকে ওখানে নিয়ে যাব। তুই ওনার সাথে কথা বললেই ইনি তোর সমস্ত সমস্যার সমাধান দিতে পারবে। আমি তখন বললাম, সত্যি বললি তো? বলে, হ্যাঁ, তুই আমার সাথে চল। এবার আমি আমার বন্ধুকে নিয়ে ওই জায়গায় গেলাম। ওই জায়গার মধ্যে আমি গেলাম। যাওয়ার পরে কলেজ ছুটি হওয়ার পরে ওনার কাছে গেছি। যাওয়ার পরে ওনার সাথে তখন আমার দেখা, ওই লোকটার সাথে দেখা। তিনি হচ্ছে একজন হুজুর মানুষ, আসরের নামাজ পড়তে নামাজে যাবে। আমি আমার বন্ধু, উনি তখন একসাথে আসরের নামাজ সম্পন্ন করলাম। আসর পড়ার পরে মসজিদে ওনার সাথে বসছি। বসার পর আমার বন্ধু ওনাকে বললো যে, কাকা, ও আপনাকে কিছু কথা বলার জন্য আসছে। ওই লোকটাও বৃদ্ধ ছিল। আমাকে বলে, বলো, কি বলবা? আমি তখন সমস্ত কথাগুলো ওনার সাথে শেয়ার করি, যে আমার সাথে এমন এমন ঘটনা ঘটেছে, আমি এমন এমন ঘটনার সাক্ষী। সব কিছু বলার পরে তিনি বলে যে, ঠিক আছে, আমি বিল্ডিংটা দেখব, ওইটা না দেখে এখান থেকে এটার বিষয়ে কথা বলা যাবে না। আমি বললাম, তাহলে আপনি কখন যাবেন? উনি বলে, কালকে 10টা বাজে আমি তোমার কলেজের সামনে আসবো, তোমরা আমাকে বিল্ডিংটার সামনে নিয়ে যাও। তো এই বলে আমি তখন বাসায় চলে আসি, এবং পরের দিন সকাল 10টা বাজে এই লোকটা তখন আমাদের কলেজের সামনে আসে। আমি আমার বন্ধুকে বলে, বন্ধু, আমার আব্বা আম্মা যদি কোনোভাবেই দেখতে পায় যে আমি এখানে আসছি, বা আমি এই জায়গায় আসি, আমি বিল্ডিংয়ের সামনে অন্য কোনো কবিরাজ নিয়ে আসছি, আমার আব্বা আম্মা কিন্তু আমাকে আস্ত রাখবে না, ওরা কিন্তু আমাকে মেরেই ফেলবে। যার জন্য খুব গোপনে গোপনে যেতে হবে, যাতে আমার আব্বা আম্মা বা আমার ভাই বোন কেউ দেখতে না পায়। তারপরে আমি আমার বন্ধু সাইফুলের সাথে ওই কবিরাজটাকে নিয়ে বিল্ডিংয়ের সামনে আসি। আসার পরে তিনি প্রায় 10 মিনিটের মতো বিল্ডিংটার দিকে তাকিয়ে থাকে। বয়স্ক লোকটা তাকিয়ে থেকে বলে, চলো। এবং তিনি তখন আমার সাথে তার বাড়িতে আমাদেরকে নিয়ে যায়, এবং সেই মসজিদে আমরা তখন জোহরের নামাজ পড়ি। জোহরের নামাজ পড়ার পরে মসজিদে বসেই তিনি বলতেছে, আমি বাড়িটার সামনে গিয়েছিলাম, বাড়িটা দেখেছিলাম, দেখো তোমরা এই কথাগুলো কারো কাছে বইলো না, এবং বললে আমারই সমস্যা হবে, যার জন্য না বলাটাই উত্তম। আমি বললাম, ঠিক আছে, আমরা কারো কাছে বলবো না, আপনি বলেন। তিনি বলে, এই বিল্ডিংয়ের ভিতরে 2টা যমজ পরীকে বন্দি করে রাখা হয়েছে বহু বৎসর ধরে। প্রায় 25 বৎসরের মতো 2টা যমজ পরীকে এই বিল্ডিংয়ে বন্দি করে রাখে। শুধু বন্দি করেই রাখে না, তাদেরকে দিয়ে অনেক খারাপ কাজ করানো হয়। কালো জাদু, অদৃশ্যকে দেখা এবং ভবিষ্যৎবাণী সহ অনেক কিছু তাদেরকে দিয়ে জোর করে করানো হচ্ছে। এবং এইটা করতেছে কাশিয়ানি বলে একজন কবিরাজ আছে। ওই কবিরাজটা এই পরীগুলোকে দিয়ে এই ধরনের কাজগুলো করায়। আমি তখন বললাম, কাশিয়ানি কেমন কবিরাজ? উনি বলে, হ্যাঁ, কাশিয়ানি হচ্ছে একজন ভয়ঙ্কর কবিরাজ, এবং তিনি এতটাই ভয়ানক, এতটাই ভয়ঙ্কর, তিনি তার তন্ত্র মন্ত্র দ্বারা উনি এই কাজগুলো করে। আমি তখন বললাম, তার মানে আপনি বলতে চাচ্ছেন ওই কাশিয়ানি কবিরাজ এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে, পরী 2টাকে ওখানে বন্দি করে? উনি বলে, হ্যাঁ। আমি বললাম, আমি এই পরী 2টাকে মুক্ত করতে চাই, আমি এই পরী 2টাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে চাই। উনি আমাকে বলল, এটা কোনোদিনও সম্ভব নয়, এই পরী 2টাকে মুক্ত করার ক্ষমতা আমার নাই, এবং আমার জানা মতো কে এটা পারবে সেটাও আমি বলতে পারি না। আমি শুধু একটা কথাই বলতে পারি, তুমি যতটুকু পারো, তুমি একজন ছাত্র মানুষ, পড়াশোনা করো, তোমার উচিত এসব থেকে দূরে থাকা।
এই তন্ত্র মন্ত্র কবিরাজ এসব থেকে তুমি দূরে থাকো। তোমার বাবা একজন সাধারণ সহজ একজন মিডল ক্লাস লেভেলের মানুষ, তুমি পড়াশোনা করো। এই লোকটা আমাকে অনেক বুঝালো, বুঝে আমাকে ছেড়ে দিল। কিন্তু এরপরেও আমার ভিতরে বারবার একটা জিনিস আমার চোখের সামনে ভেসে উঠলো, লায়লা আর লাভলিকে। আমি তখন লাভলি আর লায়লাকে বারবার আমার চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। মনের ভিতর তখন একটা প্রশ্নই বারবার আসতেছিল, মানে লাভলি লায়লা এরা আমার চোখের সামনে ঘুরতেছে। আমি তখন চিন্তা করতেছি, এদের জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাবে, এদেরকে এভাবে আটকায় রাখবে, একজন তান্ত্রিকের কাছে এরা বহু বছর ধরে বন্দি থাকবে। সত্যি কথা বলতে গেলে লাভলি এবং লায়লার জন্য আমার ভিতরে এক ধরনের এক মায়া কাজ করতে শুরু করে, এবং আমার ভিতরে মনে হলো যে কোনো কিছুর বিনিময়ে হোক আমি তাদেরকে এখান থেকে মুক্ত করব। তাদেরকে মুক্ত করার জন্য এবার আমি এক নতুন ফয়সালা শুরু করলাম, যেটা শুনলে হয়তো আপনি অবাকই হয়ে যাবেন। আমি আবার কোরআন পড়তে পারতাম। মাদ্রাসায় মা আমাকে হুজুরের কাছে কোরআন পড়ানো শিখিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আমি তখন ওই বিল্ডিংয়ের সামনে গিয়ে কোরআন পড়তে শুরু করি। গোপনে বিল্ডিংয়ের পাশে বসে আমার আব্বা আম্মা না দেখা মতো করে একটা কোনায় বসে আমি তখন কোরআন শরীফ পড়ি। আমি তখন কোরআন পড়তে থাকি এবং খুব উচ্চ সুরে কোরআন পড়ি, মোটামুটি যাতে আমার কোরআনের শব্দটা ওই বিল্ডিংয়ের ভিতরে যায়। এবং বিল্ডিংয়ের চারপাশটাতে আমি প্রচণ্ড রকমের ঘোরাফেরা করি। এই দৃশ্যটা কাশিয়ানি কবিরাজ দেখতে পায়। কাশিয়ানি কবিরাজ হচ্ছে ওই বৃদ্ধ লোকটা যিনি এই বিল্ডিংয়ে মাঝে মাঝে আসে। উনি দেখতে পায় আমি কোরআন শরীফ নিয়ে বিল্ডিংয়ের চারপাশে ঘোরাঘুরি করি এবং মাঝে মাঝে বিভিন্ন দোয়া পড়ে বিল্ডিংয়ে ফু দেই, এবং অনেক সময় বিল্ডিংয়ের পাশে বসেই আমি উচ্চস্বরে কোরআন পড়ি। এগুলো উনি দেখতে পায়, এবং দেখতে পাওয়ার পরে একদিন উনি আমাকে কাছে ডেকে নেয়। ডেকে নিয়ে আমাকে বলে, তোমার নাম কি? আমি বললাম আশিকুর রহমান। বলে, তোমরা কি এই বিল্ডিংয়ে ভাড়া থাকো? আমি বললাম জি। উনি বলে, তোমার আব্বাকে বলবা বিল্ডিংটা ছেড়ে দেওয়ার জন্য, এই বিল্ডিং থেকে তোমাদের চলে যাওয়ার জন্য। যদি তোমরা এই বিল্ডিং থেকে না যাও তোমাদের অনেক বড় সমস্যা হবে। আমি বললাম, আপনি তো অলরেডি 2টা যমজ পরীকে এই বিল্ডিংয়ে বন্দি করে রেখেছেন, 2টা যমজ পরীকে তো আপনি ধ্বংস করে দিচ্ছেন। পরীরা তো আমাদের কোনো ক্ষতি করে না, জিন তো আমাদের কোনো ক্ষতি করে না, জিনেদের জগৎ আলাদা। অথচ আপনি তন্ত্রমন্ত্র করে 2টা জিনকে এখানে বন্দি করে রেখে আপনি তাদেরকে দিয়ে কালো জাদু করাচ্ছেন, বিভিন্ন মানুষের বিনষ্ট করতেছেন, বিভিন্ন মানুষের ক্ষতি করতেছেন। আদৌ কি আপনি মানুষ? আপনি তো একটা কালফিট খারাপ মানুষ। উনি তখন আমার দিকে তাকিয়ে থেকে বলে, তোমাকে এই কথাগুলো কে বলল? আমি বললাম, কে বললো তা জেনে আপনি কি করবেন? উনি আমাকে বলে, তুমি কি চাও এই পরী 2টাকে আমি এখান থেকে মুক্ত করে দিই? আমি বললাম, হ্যাঁ, আমি চাই আপনি পরী 2টাকে এখান থেকে মুক্ত করে দেন। ওদের তো কোনো অপরাধ নাই, ওদের জগৎ আলাদা, কেন আপনি আমাদের জগতে এনে তাদেরকে এইভাবে বন্দি করে রাখবেন? উনি আমাকে বলে, তুমি কি তাদেরকে দেখেছো? আমি বললাম, হ্যাঁ দেখেছি। বলে, তারা দেখতে কেমন? আমি বললাম, তারা অনেক সুন্দর। উনি বলে, দেখো এদেরকে তো আমি চাইলে এখন মুক্ত করে দিতে পারবো না, এদেরকে মুক্ত করে দিতে হলে আমার একটু সময় লাগবে। তুমি আমাকে একটু সময় দাও এবং আমাকে একটু সাহায্য করো। আমি বললাম, পরীদেরকে মুক্ত করার জন্য আপনাকে যেরকম সময় দিতে হয়, যেরকম সাহায্য করতে হয়, আমি সব করার জন্য রাজি আছি। আপনি যেটা করতে বলবেন আমি সেটাই করব, কিন্তু বিনিময়ে আপনার কাছে আমার একটাই চাওয়া, একটাই অনুরোধ, একটাই আকুতি, আপনি পরীগুলোকে মুক্ত করে দেন। এই পরীগুলোকে আপনি বন্দি করে ওদের কলিজে আর আঘাত দিয়েন না, এদেরকে আর কষ্ট দিয়েন না। উনি বলল, তোমার কথা আমার অনেক ভালো লেগেছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা রাখবো এবং এই পরী 2টাকে আমি মুক্ত করে দিব। এরকম করি উনি তখন আমার সাথে কথাবার্তা বলল, এবং কথাবার্তা বলার পরে আমার কাছে তো মনে হলো যে না, তিনি আসলে সম্ভবত সেটাই করবে, পরীগুলোকে মুক্ত করে দিবে, উনি পরীগুলোকে আর বন্দি করে রাখবে না। এই কথাটাই তখন আমার ভিতরে মনে হলো, বা এটি আমার ভিতরে তখন জাগলো। এবং এরপর যেটা হলো, আমি এই তো চিন্তা ভাবনা করে পড়ে আছি, এবং উনি আমাকে মাঝে মাঝে দেখলে ডাকতো, আরে ফুল, এই আশিকুল, এদিকে আসো, এটা করো এটা করো। একদিন মাগরিবের সময় আমি ওই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি, ওনার হাতে একটা মিষ্টির প্যাকেট ছিল, কোত্থেকে জানি আসছে। আমাকে বলে, কী ব্যাপার আশিকুল, মন খারাপ? আমি বললাম, না মন খারাপ না, আপনি কি আপনার কাজ চালিয়ে যাইতেছেন? উনি বলে, হ্যাঁ, আমি আমার কাজ যথারীতি চালিয়ে যাচ্ছি, খুব অল্প সময়ের ভিতরে আমি পরী 2টাকে মুক্ত করে দিব। মিষ্টি খাবা? আমি বললাম, না আমি মিষ্টি খাবো না। উনি বলে, আরে খাও না একটা মিষ্টি, এদিকে আসো। এই বলে উনি তখন আমাকে একটা মিষ্টি খাওয়াইয়ে দেয়। এই মিষ্টি খেয়ে যে উনি আমাকে খাওয়াই দেয়, মিষ্টিটা খাই, এবং মিষ্টিটা খাওয়ার পরে সেরাতে আমার প্রচণ্ড রকমের জ্বর আসে। এত জ্বর আসে, জ্বরের কারণে আমি সকালবেলা কথা বলতে পারি না, আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, জ্বরে আমি বিছনা থেকে উঠতে পারি না, এবং আমার পুরো শরীরের ভিতরে এক ধরনের বিস্ফোরা উঠে যায়।
মানে পুরো শরীর এমন ব্যথা করতে শুরু করে, শরীরের ভিতরে মানে এক ধরনের বিস্ফোরণ উঠতে শুরু করে, যেগুলো এতটাই ভয়ঙ্কর ছিল আমি শরীর নাড়াইতে পারতেছিলাম না, আমি এপার থেকে ওপারে যেতে পারতেছিলাম না। এবং একটা সময় আমি ওই জায়গার ভিতরে স্থিত হয়ে যাই। আমি এখন কি করব? আমি কোনো কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমাকে রক্ষা করো, হে আল্লাহ আমাকে বাঁচাও। এবং এরকম করে আমি 3 দিনে মানে 3 দিন আমি জ্বরে ভুগতে থাকি। এবং 3 দিন পরে যেটা হয় সেটা হচ্ছে আমার কোনো কিছু মনে নাই। আমি 3 দিন পরে ওই শয়তান লোকটাকে দেখতে পাই আমার চোখের সামনে রাতের বেলায়। এই লোকটাকে দেখতে পাই, আমি কিন্তু ঘুমাই না, শুয়ে আছি চোখ খোলা, এই লোকটার চেহারা দেখতে পাই এবং বিবস্ত্র উনি আমাকে একটা হাসি দেয়। এবং ওই হাসিটা দেওয়াইতে আমি ওনার হাসিটা দেখে ভয় পেয়ে যাই। ভয় পেয়ে আমি জায়গায় জ্ঞান হারিয়ে ফেলি, আমি অজ্ঞান হয়ে যাই। এবং আমি যখন অজ্ঞান হয়ে যাই, এরপরের কোনো স্মৃতি বা কোনো মেমোরি আমার আর কোনো কিছু মনে নাই। এবং এরপর যখন আমি ঠিক হই, আমি ভালো হই, আমি জানতে পারি আমার জীবন থেকে প্রায় 6 বৎসরের মতো কেটে গেছে। এবং এই 6 বৎসর আমি সম্পূর্ণ পাগল ছিলাম। এরকম পাগল নয় যে আমি পাগলামি করতাম, মানুষকে কামড়াইতাম, দৌড়াইতাম, আমি চুপচাপ বসে থাকতাম, যেদিকে তাকাইতাম ওই দিকে তাকাই থাকতাম, খাবার দিলে খাইতাম, নাইলে বসে থাকতাম। মানে 6 মাসের কোনো মেমোরি, কোনো স্মৃতি আমার কিছুই মনে নাই। এবং 6 বৎসরের কোনো মেমোরি, স্মৃতি আমার কোনো কিছুই মনে নাই। এবং 6 বৎসর পরে আমি দেখতে পাইতাম যে আমি আমাদের বাড়িতে, মানে 6 বৎসর পর আমি দেখতে পাইতাম যে আমি আমাদের গ্রামের বাড়িতে। এবং গ্রামের বাড়িতে তখন আমি পড়ে আসি। আমার আব্বা, আমি তখন যখন থেকে আমার মানে একটু করে আমি বুঝতে পারি, তখন থেকে আব্বা আম্মা আমাকে খাওয়া দাওয়া করাইতেছে, আমার সাথে খুব কান্নাকাটি করতেছে, আমাকে ভালো করার চেষ্টা করতেছে। এবং একটা সময় আমি পরিপূর্ণ ভালো হই। ভালো হবার পরে এই দুষ্ট তান্ত্রিক আমার জীবন থেকে 6 বৎসর কেড়ে নিয়েছে। 2টা পরীকে সে একটা পরিত্যক্ত বাড়িতে বন্দি করে রেখেছে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হলো যে আমি যেভাবেই হোক এর কিছু একটা করব। তা আমার বাবা মা কিন্তু আমাকে সব সময় আমাকে চোখে রাখতো। আমি কোথায় যাই, আমি কি করি, আমি উল্টাপাল্টা কোনো কিছু করে ফেলি কিনা বা কিছু করি কিনা, খুবভাবে আমার দিকে নজর রাখতো। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমার আব্বা আম্মার সিদ্ধান্ত নিল যে তারা আমাকে বিদেশ পাঠিয়ে দিবে। আমি যেহেতু দেশে এরকম ঘটনা ঘটাইতে আসছি, তাদের বাণী অবাধ্য হয়ে যাচ্ছে, এটা করি ওইটা করি, তারা আমাকে বিদেশ পাঠিয়ে দিবে। এরপর আমাদের এলাকার এক লোকের সাথে কথাবার্তা বলে, যেহেতু আমি পড়াশোনাও করছি, সেই পড়াশোনার সূত্রদের আমাদের এলাকার এক লোক আমাকে আপনার কুরিয়া নিয়ে যাওয়ার কথাবার্তা বলল। এখন তো ধরেন কুরিয়াতে যাওয়ার জন্য অনেক সিস্টেম লাগে, পড়াশোনা জানা লাগে, অথবা কোরিয়ান ভাষা শিখতে হয়। ওই সময়তে মানে কিছু লোক কুরিয়াতে যেতে পারতো। তা আমার আব্বা তখন জমি বিক্রি করে ওই লোকটার কাছে দেয় এবং তাকে বুঝিয়ে শুনিয়ে খুব অনুরোধ করে বলে উনি যদি আমার ভিসাটা প্রসেস করে। ওই লোকটাও তখন কুরিয়ায় থাকতো। এরপরে আমার তখন কুরিয়ার ভিসা হয় এবং কুরিয়ার ভিসা হওয়ার পরে আমি তখন কুরিয়াতে চলে যাই। তো কুরিয়াতে চলে যাওয়ার পরে আমাকে মানে আমি যেখানে যাই ওখানে আমাকে একটা দোকানে চাকরি দেওয়া হয়, একটা কোরিয়ান দোকানে চাকরি দেওয়া হয়। এই দোকানের মালিক ছিল ইন্ডিয়ান মালিক ছিল। আমি তখন ওই দোকান মানে কুরিয়া যাই এবং ওই দোকানে আমি তখন চাকরি করি। অবশ্যই এখানে আরও অনেক ঘটনা আছে, এগুলো আমি স্কিপ করি, মানে মূল ঘটনার মধ্যে চলে যাই। এবার আমাকে তখন ওই কুরিয়াতে নিয়ে যাওয়ার পর আমি একটা দোকানে চাকরি করতাম, ভালো টাকায় বেতন পাইতাম, বাড়িতে বেতন পাঠাইতাম। এরকম করতে করতে আমি আস্তে আস্তে করে কোরিয়ান ভাষা একদমভাবে শিখে যাই, মানে সম্পূর্ণভাবে কোরিয়ান ভাষা শিখি। এবং তখনও কিন্তু আমার ভিতরে ওই রাগটা যায় নাই যে যেভাবেই হোক আমি কাশিয়ানি কবিরাজকে ধ্বংস করব এবং কাশিয়ানি কবিরাজের কাছে পরিত্যক্ত বাড়িতে বন্দি থাকা লায়লা এবং লাভলিকে আমি মুক্ত করব। এই বিষয়টা কিন্তু তখনও আমার ভিতরে কাজ করতেছে যে না, আমি যেভাবেই হোক ওদেরকে মুক্ত করব এবং ওদেরকে আমি স্বাধীন জীবন দিব। এই বিষয়টা তখনও আমার নিজের মাঝে কাজ করে। কিন্তু দেখা গেল আমি এদের মতো করে চেষ্টা করতেছি যে কিছু না কিছু একটা ইনশাল্লাহ হবে, কিছু না কিছু একটা আমি করব। এই পরিকল্পনা করেই পড়ে আসি। ওখানে আমি প্রায় 3 বছরের মতো ছিলাম দক্ষিণ কোরিয়ায়। 3 বছর থাকার পরে সেখানকারই একটা হুজুরের সাথে আমার তখন পরিচয় হয়। মানে তিনি মুসলিম ছিলেন এবং তিনি মানে আফ্রিকান ছিলেন। তিনি আফ্রিকা তার বাড়ি ছিল, কিন্তু তিনি দক্ষিণ কোরিয়াতে আসছে কাজের সন্ধানে এবং এখানে এসে তিনি একটা মসজিদে চাকরি করে, মানে একটা ইবাদতখানায় আসে, ওইখানে নামাজ পড়ায় এবং লোকটা অত্যাধিক ভালো। এই লোকটার সাথে আমার তখন পরিচয় হয়, আফ্রিকানে ওনার সাথে পরিচয় হয়, মানে কোরিয়ান ওনাকে আমি বলি আর কি। পরিচয় হওয়ার পরে ওনার সাথে তখন আমি একদিন এই বিষয়গুলো শেয়ার করি, যে পুরো ঘটনাটা আমি ওনার সাথে শেয়ার করার পরে উনি আমাকে তখন বলে যে তুমি কি এখনও চাও যে এই পরি 2টাকে মুক্ত করার জন্য? আমি বললাম হ্যাঁ, আমি এখনও চাই এই কাশিয়ানি ভয়ঙ্কর কবিরাজের হাত থেকে আমি 2টা পরীকে মুক্ত করব, এখনও আমার মনে এই ইচ্ছাটা আছে। তিনি আমাকে বলে ঠিক আছে, এটা যদি তুমি পূরণ করতে চাও, তুমি কি জানো এই কাশিয়ানি কবিরাজ যদি মারাও যায় তারপরেও কিন্তু পরি 2টা এখান থেকে মুক্ত হতে পারবে না।
কাশিয়ানী কবিরাজ মরে যাওয়ার পরেও তার আত্মা হলেও এই পরি দুইটার সাথে খারাপ সম্পর্ক করবে বা পরি দুইটার কাছে আসবে। তো এখান থেকে তাদেরকে রক্ষা করা বা পরি দুইটাকে মুক্ত করা অনেক সহজ কাজ না। এটা যদি করতে হয় তোমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে, এবং তুমি এটা পারবা কিনা। আমি বললাম যে পরি দুইটাকে মুক্ত করার জন্য যত চ্যালেঞ্জ নিতে হয়, যত যা করতে হয়, আমি সব করার জন্য রাজি আছি। আপনি শুধু আমাকে বলেন যে কী ধরনের চ্যালেঞ্জে আমাকে কাজ করতে হবে। উনি আমাকে বলে তোমাকে প্রথমত বললো যে তুলা রাশির একটা মেয়েকে বিয়ে করতে হবে এবং যার বয়স হবে 30 বৎসরের উপরে। 30 বৎসরের উপরে তুলা রাশির একটা মেয়েকে বিয়ে করতে হবে এবং ওই মেয়েটা দেখতে শুনতে ভালো চেহারার হইলে হবে না, চেহারা সুন্দর হতে হবে না, তবে এই মেয়েটা ফারাজগার নামাজি হতে হবে। নামাজি, দিনদার, বয়স 30, যদি এর আগে তার 2-1টা বিয়ে হয় বা বাচ্চা থাকে এতে কোনো সমস্যা নাই। এরকম একটা মেয়েকে বিয়ে করতে হবে এবং বিয়ে করার পরে তোমাকে ওই মেয়ের সাথে ওই বিল্ডিংয়ে ভাড়া থাকতে হবে, ওই মেয়ের সাথে ওই বিল্ডিংয়ে থাকতে হবে। এবং থাকতে হওয়ার পরে উনি আমাকে একটা টাইম দিল যে এতদিন পর্যন্ত এই মেয়েটার সাথে ওই বিল্ডিংয়ে, ওই পরিত্যক্ত বিল্ডিংয়ে তুমি ওই মেয়েটার সাথে ওই বিল্ডিংয়ে থাকবা, তোমার কোনো ক্ষতি হবে না। কাশিয়ানী কবিরাজ অথবা লাভলি, লায়লা এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যখন তুমি ওইখানে থাকবা, থাকার পরে তোমার 2টা কন্যার সন্তান হবে এবং 2টো কন্যার সন্তান হওয়ার পরে আমি তোমাকে বাকিটা জানাবো। আমি তখন বললাম, আপনি যে আমাকে এটা বললেন যে আমার যমজ 2টা কন্যার সন্তান হবে, আমি যদি ওইখানে থাকি বা ওই রকম একজনকে বিয়ে করি, তো আমি যে ওইখানে যাব, তা আমার তো আপনার সাথে আর কোনো দেখা হবে না, কথা হবে না, আমি আপনার সাথে কীভাবে দেখা করব। উনি তখন আমাকে একটা তাবিজ পরাই দিল আমার গলায়। উনি বলল, তুমি এই তাবিজটা পরো এবং তুমি স্বপ্নে দেখবা, তুমি স্বপ্নের মাধ্যমে আমার সাথে দেখা করতে পারবা। আমি স্বপ্নের মাধ্যমেই তোমাকে বলে দিব যে তোমার 2টা যমজ সন্তান হওয়ার পরে তোমাকে কি করতে হবে। কিন্তু তুমি যে এখান থেকে চলে যাবা, এখান থেকে চলে যাওয়ার পরে তোমার ভবিষ্যৎ কি হবে। আমি বললাম, আমার ভবিষ্যতের প্রয়োজন নাই, আমার ছোটো ভাইও বিদেশে আছে, আমি যাব এবং গিয়ে আপনি যেভাবে বলেছেন এভাবে একটা মেয়েকে আমি খুঁজে বের করব এবং এরকম একটা মেয়েকে আমি বিয়ে করব। বিয়ে করে আমি মেয়েটাকে নিয়ে ওখানে থাকবো এবং যেভাবে হোক আমার যমজ 2টা কন্যা সন্তানের মাধ্যমে আমি লাভলি এবং লায়লাকে মুক্ত করব। উনি বলল, ঠিক আছে, তাহলে তুমি করতে পারো। আমার ভিতর তখন এই লাভলি আর লায়লার জন্য প্রচণ্ড মায়া কাজ করতো, এতটাই মায়া কাজ করতো যে আমি তাদেরকে ছাড়া কোনো কিছুই বুঝতাম না। এবং আমি তখন একেবারেই কোরিয়া থেকে চলে আসি, তখন টাকা পয়সাও মোটামুটি ইনকাম করছি। বাড়িতে এসে আব্বা আম্মাকে বললাম আমি বিয়ে করব। তারা তখন আমার জন্য অনেক সুন্দরী, রূপবতী, গুণবতী, দেখতে শুনতে কিউট চেহারা, ভালো বংশীয় মেয়ে আমার জন্য খুঁজে বের করে। আমি বলি আমি এরকম মেয়ে বিয়ে করব না। তখন আমি আমার কিছু বন্ধুবান্ধবের মাধ্যমে এরকম ডিভোর্সি মেয়ে খুঁজতেছিলাম, যাদের ডিভোর্স হয়ে গেছে বয়স 30-এর উপরে, কারণ 30-এর আগে তো কোনো অবিবাহিত মেয়ে পাওয়া যাবে না। এরকম করতে করতে আমি খুবই কুৎসিত কালো চেহারার একটা মেয়েরে পাই, যার বয়স হচ্ছে 32 বছর এবং এই মেয়েটার রাশিও আমি তখন বের করি এবং জানতে পারি তার যে রাশি আমি চাচ্ছিলাম তুলা রাশি, ওই তুলা রাশির মেয়ে। এবং মেয়ের বাবা হচ্ছে ভিক্ষা করে, মেয়ের বাবাটা ভিক্ষা করে এবং এই মেয়ে বিভিন্ন ধরনের মানুষদেরকে কোরআন পড়ায়, বিভিন্ন ধরনের মহিলা আছে এদেরকে কোরআন শিক্ষা দেয়, কোরআন পড়ায় এবং তিনি কোরআনটা অনেক ভালো বোঝে, কোরআন ভালো পড়তে পারে, অনেকে কোরআন পড়ায় ঘরে গিয়ে। এক কথায় বলতে গেলে তিনি আরবি একজন প্রাইভেট শিক্ষিকা। তো আমার এক বন্ধুর মাধ্যমে আমি ওনাকে খুঁজে বের করি। বের করার পরে আমি মহিলাকে বিয়ের প্রস্তাব দিই। মহিলা দেখতে শুনতে এতটাই কালো ছিল যে কালোর বর্ণনা আমি আপনাকে দিয়ে শেষ করতে পারবো না। এক কথায় সবাই তখন বলতো যে এরকম একটা মহিলাকে তুই বিয়ে করবি, এরকম একটা মহিলা তোর বউ হবে, এটা কেউ মানতে পারতেছিল না। আমার আব্বা আম্মা ডিরেক্টলি বলেই দিল, আমি যদি এরকম ওই মহিলাকে বিয়ে করি তাহলে তারা আমাকে ঘর থেকে বের করে দিবে, আমাকে তারা কোনোদিন তাদের সন্তান হিসেবে আর গ্রহণ করবে না, আমি যেন পুরোপুরিভাবে বাড়ি থেকে বেরিয়ে যাই। আব্বা আম্মার অমতে গিয়ে শুধুমাত্র ওই কোরিয়ান কবিরাজের কথা মতো আমি, ওই মেয়েটার নাম ছিল শিরিন, ওই শিরিনকে আমি তখন বিয়ে করি। শিরিনকে বিয়ে করার পরে আমি ওর সাথে ওইখানে প্রায় 3 থেকে 4 মাসের মতো থাকি ওই বিল্ডিংয়ে, ওদের ওই বাসায় 3-4 মাস থাকার পরে আমি তখন শিরিনকে বললাম আমি আলাদা একটা বাসা ভাড়া করব, আমি সিলেট শহরে চলে যাব ওকে নিয়ে। তো ওই সময় তো ওই বিল্ডিংটা তখনও পরিত্যক্ত, আমরা যে বিল্ডিংয়ে ছিলাম ওইটা ভেঙে ফেলছে, আমরা যে দোতলা বিল্ডিংয়ে ছিলাম ওইটা ভেঙে ফেলছে এবং ওই বিল্ডিংটা এখনও আছে, ওই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখনও নাকি কাশিয়ানী কবিরাজ বিল্ডিংয়ে আসা যায়। এবং আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, ওই বিল্ডিংয়ের মালিক কিন্তু কাশিয়ানী কবিরাজ না, ওই বিল্ডিংয়ের মালিক অন্য কেউ। আমি তখন ওই লোকের সাথে কথাবার্তা বলি আমি আপনার বিল্ডিং ভাড়া নিব। উনি তখন একটা হাসি দেয়, হাসি দিয়ে বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, এটা তুমি কি বলো,
এই বিল্ডিংয়ে ভাড়া নেওয়া দূরের কথা, এই বিল্ডিংয়ের কথা তো কেউ চিন্তাই করতে পারে না। আমি বললাম, আপনার বিল্ডিংয়ে আমি থাকবো, আপনি আমাকে ভাড়া দিবেন কিনা, চাবি দিবেন? উনি বলে, হ্যাঁ, এই বিল্ডিংয়ে তো বিভিন্ন ধরনের মানুষ পিছনের দরজা দিয়ে ঢুকে আমি পিছনের দরজা অনেকবার দিয়েছিলাম, ভেঙে ফেলে, তা তুমি আমার ভাড়া দিতে হবে না, তুমি যদি পারো এমনি ওই বিল্ডিংয়ে থাকো। এই লোকের কাছ থেকে আমি তখন বিল্ডিংয়ের চাবি নিলাম। চাবি নেওয়ার পরে আমি শিরিনকে বিল্ডিংয়ে নেওয়ার আগে বিল্ডিংটা পরিষ্কার করলাম। আমার হাতে তখন তাবিজ আছে, গলায়ও তাবিজ আছে, বিল্ডিংটা পরিপূর্ণভাবে পরিষ্কার করলাম। এবং পরিষ্কার করার পরে আমি খাট পালং যা যা নেওয়া দরকার সব কিছু উঠালাম দোতলায়। এবং দোতলায় উঠানোর পরে যেই রুমের ভিতরে রুমে আমি লায়লা এবং লাভলিকে দেখতে পেলাম, ওই রুমটা আমি তখন পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। এবং এই প্রথম আমি আমার বউকে নিয়ে বিল্ডিংয়ে উঠলাম। এবং উঠেছেও কিন্তু গোপনেই উঠেছি, এলাকার কাউকে ওভাবে জানাই নাই। এবং বিল্ডিংয়ে ওঠার পরেই তখন আমি আস্তে আস্তে করে এখানে থাকতে শুরু করি। এবং ওই লোকটা যে কাশিয়ানি কবিরাজ আছে, ওনারা আর আসতে দিই না, ওনাকে আমি ডিরেক্টলি বিল্ডিংয়ে ঢুকতে দিই না। উনি কোনো কিছু দিলে খাইও না, ওনার কাছে আমি তখন দূরে থাকি। উনি আমাকে বারবার একটা ধমক দেয়, তোর বড় ধরনের ক্ষতি হবে, তুই ধ্বংস হয়ে যাবি, তুই আমার কাজে বাধা দিস না। ওনাকে ওই বিল্ডিংয়ে আমি আর আসতে দিই না। এরপরে আমি এই লায়লা এবং লাভলিকে পাওয়ার জন্য আমাকে যেই কোরিয়ান যে কবিরাজ যেভাবে আমাকে ফর্মুলা শিখিয়ে দেয়, ওই ফর্মুলা আমি তখন শিরিনের উপরে অ্যাপ্লাই করি। শিরিন নামাজি একজন ব্যক্তি ছিল, ফরজগার ছিল, তাহাজ্জুদ পড়তো, ফজর পড়তো এবং 5 ওয়াক্ত নামাজ পড়তো, মাঝে মাঝে রোজাও থাকতো। এবার এইখানে এই বিল্ডিংয়ে 21 দিন শিরিনকে নিয়ে থাকার পরে 21 দিনের মাথায় আমি তখন এই শিরিনের মাঝে আস্তে আস্তে করে লাভলি এবং লায়লাকে উপস্থিতি বুঝতে পারি, যে শিরিনের মাঝে লাভলি এবং লায়লা মাঝে মাঝে আসে। বেশি সময় না, ধরেন 1 মিনিট 2 মিনিটের জন্য শিরিন হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হওয়ার পরে ও নিজের কণ্ঠে বলে, আমি লাভলি, আমি লায়লা, আমি লাভলি, আমি লায়লা, এরকম করে বলে। আমি ওদের সাথে কথাবার্তা বলতে পারি। আমার ভিতরে মনে হলো যে হ্যাঁ, কোরিয়ান কবিরা যেভাবে আমাকে শিখিয়ে দিছে ওভাবেই তখন কাজ হচ্ছে। আমার আব্বা আম্মা, পরিবার পরিজন কেউ তখন আমার সাথে যোগাযোগ রাখে নাই, কেউ আর আমার সাথে কোনো কথা বলে নাই, কারোর সাথেই আমার কোনো যোগাযোগ নাই, কথাবার্তা নাই। এমতো অবস্থার ভিতরে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হলো কি, লাভলি এবং লায়লা পরিপূর্ণভাবে এই শিরিনের ভিতরে আসতে শুরু করে। তারা শিরিনের ভিতরে আসে এবং শিরিনের ভিতরে এসে তারা আমার সাথে কথা বলে। আমি তাদের সাথে কথাবার্তা বলি এবং তারা আমার সাথে খুব সুন্দর করে কথা বলতো। শিরিনের আমি তাদেরকে দেখতে পাইতাম না, কিন্তু বুঝতে পারতাম শিরিনের ভিতরে তারা আসছে এবং আমার সাথে তারা শিরিনের ভিতরে ঢুকে কথাবার্তা বলতো। যেমন করে সাধারণ মানুষকে জিনে ধরলে যেমন ওই মানুষটা জিনে রূপ নিয়ে কথা বলে, শিরিন আমার সাথে এইভাবেই কথা বলতো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় শিরিন প্রেগনেন্ট হয়। এবং প্রেগনেন্ট হওয়ার পরে ওই কোরিয়ান কবিরাজ যেভাবে বলে দেয়, আল্লাহ সাক্ষী, এভাবে আমার ঘরে 2টা কন্যা সন্তান হয়, যমজ সন্তান। এবং যমজ সন্তানগুলো হওয়ার কিছুদিন পরে আমি হঠাৎ করে একদিন এই কোরিয়ান কবিরাজের স্বপ্ন দেখি। আমি কিন্তু ওনাকে ডাকিও না বা ওনার ওভাবে আমি মনেও করি না, বাট হঠাৎ করে স্বপ্ন দেখি। স্বপ্নে তিনি আমাকে একটা কথা বলে যে, দেখো, তুমি যদি এই লাভলি এবং লায়লাকে মুক্ত করতে চাও, তোমাকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। এবং তিনি আমাকে একটা ডেট বলে দেয়, অমুক ডেট, অমুক তারিখ, অমুক ডেট, অমুক তারিখে তুমি তোমার 2টা কন্যা সন্তানকে, ওই ডেটটা অমাবস্যার ডেট ছিল, অমাবস্যা রাতে তুমি তোমার 2টা কন্যা সন্তানকে সাদা পোশাক পরিয়ে, সাদা কাপড়, যেটা দাফনের কাপড় বলে, ওই দাফনের কাপড় পেঁচিয়ে ওই বিল্ডিংয়ের উপরে, যেই বিল্ডিংয়ে তুমি থাকো ওই বিল্ডিংয়ের উপরে দিয়ে আসবা। রাত ঠিক 12টা বাজে। এরপরে ফজরের নামাজের কিছুক্ষণ আগে রাত 3টা বাজে তুমি তার সন্তানকেও এখান থেকে নামায় আসবা। যদি তোমার সন্তানের পাশে তুমি 2টা কবুতরকে দেখতে পাও, স্বপ্নে উনি আমাকে বলে, তুমি যদি 2টা কবুতরকে দেখতে পাও তাহলে তুমি মনে করবা যে পরি 2টা মুক্ত হয়ে গেছে। আর যদি কবুতরকে না দেখতে পাও, তুমি তোমার সন্তানকে মাটিতে নামায় নিয়ে আসবা। সেই ডেট অনুযায়ী তখনই আমার সন্তানরা দুধ খাইতো, শিরিনের বুকের দুধ খাইতো। এবং শিরিন ওই 2টা সন্তানকে অনেক ভালোবাসতো, আমার 2টা সন্তানকে। এবার এমতো অবস্থার ভিতরে তখন আমি করলাম কি, এই অবস্থার মধ্যে আমি তখন শিরিনকে না বলে শিরাতে আমি শিরিনকে ঘুমের ওষুধ খাইয়ে দিলাম, যাতে চির নিদ্রায় থাকে। আমাকে ঘুমের ওষুধ খাইয়ে রাত্র ঠিক 12টা বাজে আমি তখন সিদ্ধান্ত নিলাম আমি আমার ওই কাজ শুরু করব। রাত 12টা বাজে আমি তখন আমার 2টো সন্তানকেই সাদা কাপড়ে পেঁচিয়ে, ওরা কান্না করতেছে, এমতো অবস্থায় বিল্ডিংয়ের ছাদের উপরে নিয়ে গেলাম। গুটগুটে অন্ধকার রাত ছিল, হাত মিলা হাত দেখা যায় না। আমার সন্তান দুটিকে ছাদের উপরে নিয়ে যাওয়ার পরে এরা কান্না থামিয়ে দিল। এরা মুহূর্তের মধ্যে কান্না থামিয়ে দিল এবং কান্না থামিয়ে দেওয়ার পরে আমি ওদেরকে ওইখানে রাখলাম, ওই 2টা জায়গায় রাখলাম। এবং রাখার পরে উনি যেইগুলো পড়তে বললো ওই দোয়াগুলো আমি পড়লাম, পড়ে আমি সন্তান 2টারে ফু দিলাম। তারা সম্পূর্ণ কান্না থামিয়ে দিল। আমি তখন আস্তে আস্তে নিচে নেমে আসলাম আর ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আছে কখন 3টা বাজবে। ঘড়ির কাঁটার সময় যখন 3টা বাজলো, আমি তখন আস্তে আস্তে করে আবারও ছাদে গেলাম। এবং ছাদে যাওয়ার পর আমি স্পষ্ট দেখতে পেলাম 2টা কবুতর ছাদে আমার বাচ্চা 2টার পাশে বসে আছে। এবং ওখানে যাওয়ার পরে কবুতর 2টা উড়াল দিয়ে উড়ে চলে গেল। কবুতর 2টা উড়াল দিয়ে উঠে চলে গেল। আমি বাচ্চার কাছে যাওয়া মাত্র 2টা কবিরাজ
কবুতর আমার সামনে দুরল দিয়ে চলে গেছে। আমি তখন আমার সন্তান দুটাকে নাড়াচাড়া করতেছি, টানাটানি করতেছি, এমতো অবস্থার ভিতরে আমার সন্তানরা দেখি আর নড়ে না। সন্তানরা যখন নড়েন আমি তখন ভয় পেয়ে গেলাম। আমি দুটো সন্তানকে কোলে নিয়ে সাথে সাথে নিচে নেমে আসলাম এবং আসার পরে আমি তো শিরিনকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি, যার জন্য উঠতে পারে না। আমি বুঝতে পারলাম আমার সন্তান দুইটা কথা বলে না এবং খুবই চুপ হয়ে গেছে এবং একদম কালো হয়ে গেছে। আমি ওইখানে হসপিটাল ছিল খানিকটা দূরে, ওই হসপিটালে আমি আমার সন্তান দুইটাকে নিয়ে গেলাম এবং নিয়ে যাওয়ার পরে সেখানে ডাক্তার সাহেব বলল যে আমার সন্তান দুইটা মারা গেছে। এবং উনি বলে কিভাবে মারা গেছে তিনি জানে না, তবে তিনি বলে যে মারা গেলে তো সন্তান এরকম কালো হওয়ার কথা না, আপনার বাচ্চা দুটো এরকম কালো হয়ে গেল কেন? বাচ্চা দুটোকে নিয়ে আসলাম। পরের দিন 9টা বাজে শিরিনের ঘুম ভাঙে এবং শিরিনের ঘুম ভাঙার পরে শিরিন যখন জানতে পারে তার সন্তান দুইটা মারা গেছে, ও তখন অজোরে চিৎকার করে কান্না করে। দুটো সন্তানকে অনেক ভালোবাসতো, প্রচুর কান্না করে এবং কান্না করতে করতে ও জাস্ট পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। এরপরে এই যে লাভলি এবং লায়লা, তারা আমার এই সন্তানকে দাফন করা পর্যন্ত আমি তাদেরকে কবুতরের আকৃতিতে দেখতে পাইতাম। তারা আমার বিল্ডিংয়ের আমি যেখানে আমার সন্তানকে দাফন করি ওখানকার পাশে তারা আছে, দুটো একসাথে থাকতো। এবং এরকম করে আমার সন্তান মারা যাওয়ার পরে লাভলি এবং লায়লা আমার সাথে সরাসরি কথা বলতো, সরাসরি বলতে আমি তাদেরকে সাথে কথা বলতে পারতাম, তারাও আমার সাথে কথাবার্তা বলতো এবং তারা আমার ত্যাগের জন্য তারা আমার কাছে প্রচুর ক্ষমা চায়। এবং আমার সন্তান মারা যাওয়ার কিছুদিন পরে ওই কাশিয়ানি কবিরাজও মারা যায়। তো এরপরে লাভলি লায়লা আমার কাছে আসতো এবং তারা আমাকে বলল তারা ভালো কাজ করতে চায়, তারা তন্ত্রমন্ত্রের কাজ করতে চায়, এগুলো তারা আমাকে বলার পরে আমি তখন বললাম যে আমি এগুলো করবো না। তারা বললো মানুষের উপকার হবে এরকম কিছু করেন। তখন আমি এই কবিরাজি শুরু করি এবং আশিকুল কবিরাজ হিসেবে আমি সিলেটের মাটিতে অনেক পরিচিত ছিলাম এবং সে জায়গার ভিতরে আমি তখন কবিরাজি করতাম এবং আমার কাছে যে রোগী আসতো সেই রোগী ভালো হইতো আলহামদুলিল্লাহ। আমি চিকিৎসা করতাম, আমার চিকিৎসায় রোগী ভালো হতো এবং এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সময়গুলো কাটতেছে। আর আমি তো আমার বউ শিরিনের সাথে আছে, আমাদের আর কোনো সন্তানাদি হয় না, এবং এরকম করে বউর সাথে থাকতে থাকতে আমার বউ বুঝতে পারতো যে 2টা পরী আমার সাথে আছে, এগুলোর দিয়ে আমি কাজ করে এবং ও নিজেও দেখতো যে 2টা কবুতরের রূপে এসে আমার 2 পাশে বসে থাকতো। এরকম করতে করতে আমি একদিন শিরিনের কাছে বিষয়টা শেয়ার করে ফেলি, শিরিনকে বলি আমার সন্তান যে মারা গেল এবং কিভাবে মারা গেল, কথায় কথায় কেন জানি আমি শিরিনকে বিষয়টা বলে ফেলি এবং বলে ফেলার পরে শিরিন মুহূর্তের উপর আমার উপরে ক্ষেপে যায় এবং ক্ষেপে যাওয়ার পরে এর পরের দিন একদিনও সময় না, এর পরের দিনে আমি শুয়ে আছি, কবুতর 2টা তখন আমার পাশে এবং মুহূর্তের মধ্যে শিরিন তখন করলো কি, ওকে কারো কাছ থেকে শিখে আসছে নাকি আমি জানি না, একটা লাঠি, কি লাঠি এটা ও কোত্থেকে পাইছে ওই জানে, ওই লাঠি দিয়েও তখন ঘরের দরজা জানালা লাগিয়ে দিলে মুহূর্তের মধ্যে কবুতরগুলোকে পিটাতে শুরু করে এবং কবুতর 2টাকে পিটাইতেছে এবং একটা কবুতরকেও পিটে পুরা অবস্থা খারাপ করে ফেলে। আমার ঘুম ভেঙে যায়, আমি তখন দৌড়ে ধরতে গেলেও আমাকে এমনভাবে আমার তলপেটে লাথি মারে, আমি জায়গার মধ্যে ঢুলে পড়ে যখন সেখানে আমি জ্ঞান হারিয়ে ফেলি এবং জ্ঞান হারিয়ে ফেলার পরও তখন আমি এই 2টা কবুতরকেও মেরে ফেলে এবং মেরে ফেলার পরে আমার যখন জ্ঞান ফিরে আমি তখন দেখি পাগলের মতো হয়ে আছে, সম্পূর্ণ পাগল, কবুতর 2টাও নাই, ও পুরো পাগল হয়ে আছে। ওরই অবস্থা দেখার পরে আমি ওকে অনেক কবিরাজের কাছে নিয়ে যাই এবং জানতে পারি আমার যেই লায়লা এবং লাভলি ছিল তাদেরকেও মেরে ফেলে। কিভাবে ও মারে, ও কার কাছ থেকে এগুলো শিখে আসে এবং পরিশেষে আমি শিরিনের মায়ের কাছ থেকে জানতে পারি, আমি শিরিনকে বলার আগে শিরিন জানতো আমি সন্তানদেরকে দিয়ে লাভলি এবং লায়লাকে মুক্ত করি, যার কারণে শিরিন নাকি কোন কবিরাজের কাছেও যাইতো, ওই কবিরাজের সাথে কথাবার্তা বলছে, ওই কবিরাজের দ্বারাই নাকি শিরিন এই কাজটা করে এবং শিরিন সেই অর্থে পাগল হয়ে যায়। এবং এরপরে শিরিন টানা 11 বছর পাগল থাকে। 2012 সালের দিকে, 12 কি 13 সালের দিকে শিরিন মোটামুটি কিছুটা ভালো হয় এবং এখন আলহামদুলিল্লাহ শিরিন অনেকটাই ভালো আছে, কিন্তু এখনও শিরিন আমার বই আছে। আমি লাভলি আর লায়লাকে আর দেখতে পাইনি, কিন্তু লাভলি লায়লা আমাকে শেষ পর্যন্ত যা দিয়ে গেছে এইটা আমি এখানে প্রচার করতে চাই না, তবে তারা আমাকে যেটা দিয়েছে সেটা দিয়ে আমার 14 পুরুষ কোনো কাজ করতে হবে না। এখনও সিলেটের মাটিতে, ঢাকাতে, চিটংয়ে আমার বিভিন্ন জায়গায় বাড়ি আছে, গাড়ি আছে, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, কিন্তু আমি কোনো কবিরাজি করি না। আমি লায়লা এবং লাভলির জন্য এখনও প্রতি বছর অনেক বড় একটা উরুস শরীফ করি। এই বছরও ডিসেম্বরের 14 তারিখ আমার উরুস আছে, আমি আপনাকে দাওয়াত দিলাম আগ থেকে, আপনি আমার উরুসে আসবেন। আমি ওদের নামে লাভলি এবং লায়লার নামে আমি এখানে একটা মিলাদ পড়াই। অনেকেই বলে আমার মৃত সন্তানদের নামে করি, কিন্তু আমি ওই 2টা পরীর নামে করি। যদি পারেন আপনি আইসেন, এবং পরী 2টাকে আমি আর দেখতে পাই না। আমার এখন শেষ বয়স এবং এই বয়সে এসেও আমি যা কিছু রেখে যাচ্ছি, আমার তো কোনো সন্তানাদি নেই। আমি বাংলাদেশে অনেক মসজিদ বানিয়েছি, ইন্ডিয়াতে অনেক মসজিদ বানিয়েছি এবং বিভিন্ন দান সরকার আমি করে যাচ্ছি। যদি পারেন আপনি আমার উরুস শরীফে আসবেন, আপনার দাওয়াত রইল। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে সিলেটের ভাই আশিকুর রহমানের জীবনের এই ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব গল্পটা শোনার জন্য। বন্ধুরা, এই গল্পটা অনেক বড় ছিল। গল্পটা বিস্তারিত বলতে গেলে আমি 2-3 ঘন্টায়ও শেষ করতে পারতাম না। আমি বিস্তারিত না বলে আপনাদেরকে জাস্ট কেটে কেটে মূল কথাগুলো বোঝানোর চেষ্টা করেছি। সেখানে হয়তো একটার সাথে আরেকটার মিল নাও হতে পারে। যদি কোনো অংশে আপনারা না বুঝে থাকেন, আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সত্যি লায়লা এবং লাভলির জন্য আমার নিজেরও কষ্ট হচ্ছে। এত ত্যাগের পরেও তাদেরকে মুক্ত করলো। স্ত্রীর কাছে হয়তো সত্যটা না বললেও পারতো, যদিও তিনি বলে তার স্ত্রী আগেই বিষয়টা জেনে গেছে এবং বহুদিন ধরেই তিনি লাভলি এবং লায়লাকে হত্যা করার জন্য পরিকল্পনা ভিতরে ভিতরে করে যাচ্ছিল। যাই হোক, এই জিনিসগুলো মাথার উপর দিয়ে যায়, মাথায় আসে না। আল্লাহ তালাই ভালো জানে এগুলো কীভাবে ঘটে বা আদৌ এগুলো কীভাবে সম্ভব। বন্ধুরা, যারা গল্প শুনেছেন এবং এই গল্পের মাঝে কোনো কিছু না বুঝে থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। আজ এখানেই বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।